হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা সালাম জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠান। আজকে যে বিষয়গুলো আলোচনা করব প্রথমেই তা আপনাদের জানিয়ে দিচ্ছি। আজকের বিষয়গুলোর মধ্যে আছে স্টিমুলাস বিল পাশে এগিয়ে যাচ্ছে সিনেট, ন্যূনতম মজুরি বাদ, স্টিমুলাসে সহায়তায় দারিদ্র্যমুক্ত হতে পারে আমেরিকান 1.6 মিলিয়ন ফ্যামিলি, কেমন হবে মহামারী পরবর্তী জীবন, এই বিষয়টি আমরা জানার চেষ্টা করব আজকে। গতকালকে আমরা জানার চেষ্টা করেছিলাম কিন্তু সময় হয়নি, আজকে চেষ্টা করব। ভ্যাকসিনের সাফল্যের উপর নির্ভর করছে মানব সভ্যতার আগাম ভবিষ্যৎ, এটা কেমন হবে এই বিষয়টি জানার চেষ্টা করব। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে শিশুদের নিরাপদ রাখবেন কিভাবে? হ্যান্ড স্যানিটাইজার আমরা অনেকেই ব্যবহার করছি এখন, বাট আমরা আমাদের বাচ্চাদেরকে নিরাপদ রাখবো কিভাবে, হ্যান্ড স্যানিটাইজারের যে ক্ষতিকর দিক আছে ওইখান থেকে বিষয়টি জানার চেষ্টা করব। রক্ষণশীল সমাবেশের মাধ্যমে নতুন রূপে ট্রাম্প এবং অ্যান্ড্রোকোমোর ভবিষ্যৎ, এই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। আর আর আইভারমেকটিন নিয়ে আমাদের কমিউনিটিতে ব্যাপক আগ্রহ বাড়ছে, কেন ওই আগ্রহ, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। এবং সর্বশেষ অবস্থা কি, করোনার সর্বশেষ ট্রিটমেন্টের কোনো খবর আছে কিনা, এই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। আজকে আমাদের সাথে যারা অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন তাদের মধ্যে আছেন প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আছেন ডক্টর মাসুদুল হাসান, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আছেন আমাদের সবার প্রিয় নাজমুল হাসান। নাজমুল হাসান, আপনাকে শুভেচ্ছা। এবং এর সাথে উনার বার্থডে আজকে 65। আজকে 65 হলেন, আপনি কি রিটায়ারমেন্টে যাবেন নাকি? নো, শুভ শুভ জন্মদিন। শুভ শুভ জন্মদিন। জন্মদিন। শুভ ধন্যবাদ নাজমুল ভাই। জন্মদিন। ভাই শুভ জন্মদিন, আপনি আরো 65 বছর বাঁচেন। Thank you. আমরা হ্যাপি তোমার বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আরো যুক্ত হবেন ডক্টর ইমরুল কবির এবং ডক্টর ডক্টর হাসান আমাদের সাথে যুক্ত হতে পারেন। উনি শিশু রোগ বিশেষজ্ঞ, ওই যে বাচ্চাদের ব্যাপার, উনি ব্যাপারটি বলবেন। ডক্টর ইমরুল কবির একটু পরে যুক্ত হবেন আমাদের সাথে। সো আমরা প্রথমে এই দিনের আপডেট জানবো নাজমুল হাসান আপনার কাছ থেকে। তার আগে যারা ফেসবুকে আছেন তাদেরকে অনুরোধ করবো অনুষ্ঠানটি শেয়ার করার জন্য আপনাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব যারা আছেন সবার সাথে। হ্যাঁ, আমরা দিনের আপডেট জানি। জনাব নাজমুল হাসান, আজকে বার্থডের দিনে আপনাকে তো আমরা আশা করছিলাম যে খুব ফুরফুরো মেজাজের চতুর্দিকে পরিবেষ্টিত হয়ে আপনার ভক্ত সমর্থক পরিবেষ্টিত অবস্থায় থাকবেন আপনি, বাট আপনি যেভাবে কমিউনিটি ধন্যবাদ। সার্ভিস দিয়ে যাচ্ছেন লাস্ট 1 ইয়ার, আপনি জানেন 17 মার্চ এই অনুষ্ঠানের 1 বছর পূর্ণ হবে, 17th মার্চ। ধন্যবাদ আবু তাহের, এবং ধন্যবাদ সবাইকে। অনেক দর্শকদের আমার আজকেও ফোন করেছেন অনেকে, সকলের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা। আমি সত্যি খুবই অভিভূত এবং আমি সকলের প্রতি আমার অত্যন্ত বিনয়ের রেসপেক্ট, শ্রদ্ধা সবকিছু জানাচ্ছি যারা এই দর্শক গত 1 বছর ধরে এই অনুষ্ঠান দেখেছেন, বিভিন্ন ভাবে আমাদের পরামর্শ দিয়েছেন। আমাদের জিয়া ভাই, মাসুদ ভাই, ডাক্তার আতিক, তারপরে ডাক্তার ইমরুল কবির, সবাই যারা ওনাদের নুরুন বেগম, ওনার কথা আজকে মনে হয় যে অনেকেই আজ এই অনুষ্ঠানে, ডাক্তার মাসুদ, অনেকেই এই অনুষ্ঠানে করেছেন। সকলের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা। আমরা সবাই মিলে কমিউনিটিতে এমন একটি অনুষ্ঠান, গতকালকেও আমি বলেছি যে সারা পৃথিবীতে এই ধরনের একটি অনুষ্ঠান নাই যেটাতে এতগুলো কম্বিনেশন, এতগুলো বিষয় আলোচিত হয় মাত্র 1 ঘন্টার সময়, এবং প্রত্যেকেই কমিটি অনেক উপকৃত হয়েছে আমাকে বলেছেন। এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ আবু তাহের এবং টাইম পরিবারের প্রতি। গতকালকে আমি বলেছি যে এই সুযোগটি আমাকে দেওয়ার জন্য আমি মানুষকে ইনফর্ম করতে পেরেছি, এবং মানুষ কিছুটা উপকৃত হয়েছে, তারা অনেক তথ্য পেয়েছে। এবং ভবিষ্যতে আমি যতদিন বেঁচে আছি আমি বিভিন্ন ফরম্যাটে, টাইম টিভির মাধ্যমে, আরো অন্যান্য ফরম্যাটেও যদি সম্ভব হয় আমি সকলকে অবগত করার চেষ্টা করবো। আমি মনে করি সাংবাদিকতা সেটাই বড় জিনিস, মানুষকে ইনফর্ম করা। এবং মেডিসিনের পাওয়ার, তারপরে আপনার হিলিং এর অন্যান্য পাওয়ারের পাশাপাশি ইনফরমেশন ইজ পাওয়ার টু। এবং ইনফরমেশন যে কতখানি শক্তিশালী সেটা এই কোভিড ক্রাইসিসে গত 1 বছরের প্রমাণিত হয়েছে। এবং আরেকটি কথা আজকে বলি যে আমাদের দুই মাসুদ ভাই এই আইভারমেকটিন ব্যাপারে প্রথম থেকে যেভাবে কথা বলে আসেন, দ্যাট হ্যাজ ইম্পাওয়ার্ড আওয়ার কমিউনিটি সো মাচ। অন্য কোনো সিঙ্গেল ডোজ অফ মেডিসিন এটা পারেনি। এবং এইটা যেভাবে আগ্রহ সৃষ্টি করেছে, জিয়া ভাই পরবর্তীতে পরামর্শ দিয়েছেন, বিভিন্ন ভাবে করেছে। আমি রাত্রে 12টার সময় মাঝে মাঝে জিয়া ভাইকে ফোন করি, অনেকে যখন আমাকে ফোন করে জানতে চায় কয় ডোজ নিব, আমি মনে করি এই মুহূর্তে হয়তো জিয়া ভাইকে পাবো, মাসুদ ভাইকে ডিস্টার্ব করি না, তার কারণ উনি অনেকেই ব্যস্ত। দেখ, সবাই মিলে আমরা যে চেষ্টাটা করেছি, বিশেষ করে আবু তাহেরও, এবং এই একটি অনুষ্ঠান করেছেন আমার জন্মদিন বলে বলছি না, এই অনুষ্ঠানের যে সুযোগটি, এটি আমার মনে হয় কমিউনিটিতে একটি বিরল ব্যাপার। এবং
আর জিয়া ভাই সহ আরো কয়েকজন এই অনুষ্ঠানকে চালিয়ে রাখার জন্য, আমার কাছে মনে হয়, আমি যতটুকু জানি বদরুল ভাই একজন, আর তারা সবাই মিলে এই অনুষ্ঠানকে সাহায্য করেছেন বেঁচে থাকার জন্য এই অনুষ্ঠান, এবং তারা ভবিষ্যতেও এটি করবেন এবং এটি কমিটি উপকৃত হবে। একটি সিঙ্গেল টেলিভিশন অনুষ্ঠান একটি কমিটিকে কতখানি এম্পাওয়ার করতে পারে, টাইম এক্সক্লুসিভ তার একটি প্রমাণ। এবং আমি আশা করি দর্শকরা আমার সাথে একমত হবেন। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি সকলের প্রতি। আজকে 1 বছর, ডে 366, নিউ ইয়র্কে প্রথম কোভিড কেস ধরা পড়েছিল। একজন মহিলা ইরান থেকে এসেছিলেন, জেএফ খেতে নেমেছিলেন, তিনি ট্যাক্সিতে করে বাসায় গিয়েছিলেন, তখন রিপোর্ট হয়েছিল যে তিনি কোভিডে আক্রান্ত। কোভিড, এবং তখন কিন্তু নিউ ইয়র্কে সেই ধরনের রাইট ওয়ে, এখন তো 18-20 মিনিটের রেজাল্ট পাওয়া যায়, তখন তো 2 দিন 2.5 দিনও রেজাল্ট পাওয়ার ব্যবস্থা ছিল না। তিনি কোভিড চিহ্নিত হয়েছিলেন, তারপর থেকে শুরু নিউ ইয়র্কে, এবং 18 মার্চ, তাহের একটু আগে বলেছে, এই টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে আমি প্রথম আসে এই খবর দেওয়া শুরু করি, এবং আমাদের 1 বছর পূর্তি হবে 18 মার্চ। আজকে 1 বছর পূর্তি হচ্ছে কোভিডের, এবং এই কোভিড কেসে এ পর্যন্ত সমগ্র যে স্টেট এটা শুরু হয়েছিল সেই স্টেটে কোভিডের কেসের এই পর্যন্ত 1,643,865 কনফার্ম কেস নিউ ইয়র্ক স্টেটে। 19.5 মিলিয়ন লোকের বসবাস যে স্টেটে, সেই স্টেটে ইতিমধ্যেই 1.6 মিলিয়নেরও বেশি মানুষ কোভিড কেসে আক্রান্ত হয়েছেন। তাদের অবশ্য অনেকেই সেরে উঠেছেন, তার মধ্যে 48,000 প্রাণ হারিয়েছেন। অর্থাৎ দেখা যাচ্ছে 1.6 মিলিয়নের একটু কম মানুষ বেঁচে গিয়েছেন এ পর্যন্ত। এই কোভিড কেসে 48,000 প্রাণ হারিয়েছেন সমগ্র নিউ ইয়র্ক স্টেটে, হুইচ ইজ এ বিগ নাম্বার, খুব বড় একটি নাম্বার। এবং আপনারা জানেন যুক্তরাষ্ট্রে এই পর্যন্ত 28.6 মিলিয়নের বেশি মানুষ কোভিডের কেস আক্রান্ত শনাক্ত হয়েছেন, এবং এ পর্যন্ত সমগ্র যুক্তরাষ্ট্রে 516,000 এর কাছাকাছি মানুষ প্রাণ হারিয়েছেন। হিউজ নাম্বার, অত্যন্ত বেদনাদায়ক দিন আজকে। এটাকে কোনোভাবেই বার্ষিকী বলা যায় না, আমাদের অত্যন্ত বেদনার দিন। 1 বছর অতিক্রম করলাম, তবে এই 1 বছর অতিক্রমের পাশাপাশি আজকে আরেকটি ব্যাপার যেটি এসেছে আশাব্যঞ্জক, সেটা হচ্ছে অনেক স্টেটেই পরিস্থিতিটা নিম্নগামী হওয়ায়, বিভিন্ন কার্ভ নিম্নগামী হওয়ায় সেখানকার অবস্থা, জনজীবন, বাণিজ্যিক জীবন, কমার্শিয়াল লাইফ যেটাকে আমরা বলি, স্বাভাবিক হওয়ার পথে। স্বাভাবিক হয়েছে এটা বলা কোনোভাবেই সম্ভব না, এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা, বিশেষ করে ডক্টর ফাউচি আজকে, এবং এফডিএ যিনি প্রধান সেই মহিলা, তিনিও আজকে খুব সতর্কতার সাথে উল্লেখ করেছেন যে আমাদের এখনই আত্মহারা হলে চলবে না। কোভিডের এখনো চূড়ান্ত ভাবে কোভিডকে দমন করা সম্ভব হয়নি, নিয়ন্ত্রণ করার পথে অনেকটা এগিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু দমন করা এখনো সম্ভব হয়নি। সেই জন্য আমাদেরকে যে সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা আমরা চালু রেখেছি এগুলি কন্টিনিউ করতে হবে। এবং আজকে ডক্টর ফাউচি আরেকটি কথা বলেছেন যে কোনো পরিবারে ছোটখাটো পার্টি হতে পারে, যদি সেই পার্টিতে অংশগ্রহণকারীরা সবাই, আমি আবারও গুরুত্বের সাথে উল্লেখ করছি, সেই ছোট পার্টিতে অংশগ্রহণকারীরা সবাই যদি কোভিড ভ্যাকসিন নিয়ে থাকেন, তাহলে সেখানে পরিস্থিতি কিছুটা নিরাপদ ফিল করা যেতে পারে। নতুবা কোনোভাবে এই ধরনের পার্টি আয়োজন না করাই এখন ভালো, সেটি ডাক্তার ফাউচি আজকে তিনি বলেছেন। আরেকটি জিনিস হচ্ছে যে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ উদ্বেগের কথা জানিয়েছেন সিডিসির প্রধান। তিনি বলেছেন মানুষ এখন টেস্ট নিতে তেমন আর যাচ্ছে না, এবং আজকেই আমি নিউ ইয়র্ক স্টেটের যে টেস্টের রেজাল্ট দিব, একদিনে 1 লক্ষ টেস্ট কমে গিয়েছে, এবং হুইচ ইজ এ সাবস্টেন্সিয়াল নাম্বার। এবং এর জন্য দেখা যাচ্ছে যে লোকজন টেস্টিং এর ব্যাপারে এখন তেমন আগ্রহী না। গত কয়েকদিন আগে আমি বলেছি, আমি নিজেও দেখেছি ম্যানহাটনের কয়েকটি সেন্টারে টেস্টের জন্য কোনো লাইনই তেমন নাই, কিন্তু ভ্যাকসিনের জন্য লাইন নিয়েছে। এবং আজকে আরেকটি কথা বলে রাখি, আজকে আমি কোভিড এর প্রথম ভ্যাকসিনটি নিয়েছি ম্যানহাটনে, এবং আমি সবাইকে রিকোয়েস্ট করবো, এটা আমি যখন ব্লাড দিই, আমার ডাক্তারের কাছে ব্লাড দেওয়ার জন্য যে কষ্টটা হয় দিতে, সামান্য পিঞ্চিং, এটা তেমনও হয়নি, কোনো কিছুই আমি ফিল করিনি পিঞ্চিং করার। এবং আমাকে করার পর আমাকে বললো 15 মিনিট একটু ধৈর্য ধরে বসো, 15 মিনিট কি 20 মিনিটের মাথা আমাকে বললো ইউ ক্যান গো। আমার কোনো কিছু ফিল হয়নি, কোনো ব্যথা, কোনো কিছুই না, নাথিং। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করি, এখন সবাইকে রিকোয়েস্ট করবো এই জন্য যে এখন ভ্যাকসিন নেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এখন প্রচুর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে স্টেট ফ্যাসিলিটি যেগুলো ফেমা রান করে, ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অথরিটি যেগুলো রান করে, সেগুলোতে আমি শুনেছি সন্ধ্যার পরে গেলে অনেক সময় ওয়াক ইনও অ্যালাউ করা হয়। তো অতএব আপনি একটু খোঁজ রাখবেন, এবং প্রচুর অ্যাপয়েন্টমেন্ট এখন পাওয়া যাচ্ছে। কিন্তু একটা ব্যাপার একটু
সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে কোনো ইউনিফাইড সাইট থেকে, একক কোনো সাইট থেকে আর এখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সম্ভব হচ্ছে না। স্টেটের সাইট গুলো আলাদা। তবে আমি একটা কথা বলে রাখি, কুইন্সের বাসিন্দা যারা, তারা সবাই ইয়র্ক কলেজের সাইটটি ট্রাই করেন, ব্রঙ্কসের বাসিন্দারা ইয়াঙ্কি স্টেডিয়ামের সাইটটি ট্রাই করেন, ব্রুকলিনের বাসিন্দারা ম্যাডগার সিভাস কলেজের সাইটটি ট্রাই করেন সেখানে, এবং নিউ ইয়র্কের বাসিন্দারা সিটি ফিল্ডও ট্রাই করতে পারেন, সেখানে প্রচুর পরিমাণ ভ্যাকসিন, এবং এর পাশাপাশি আরো অনেকগুলো নিউ ইয়র্ক সিটির ভ্যাকসিনেশন সেন্টার গুলো তো প্রচুর ভ্যাকসিন। আজকে আমার ভ্যাকসিন দেওয়ার অ্যাপয়েন্টমেন্টের প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মাথায় আমি ভ্যাকসিন দিয়ে শেষ করে আসতে পেরেছি, এবং ইট ওয়াজ ভেরি নিট, ক্লিন, এবং খুবই হেল্পফুল এমপ্লয়ি যারা ছিল, স্টাফ। এবং আমার মনে হয় ভ্যাকসিন কোনো সমস্যাই না, আপনারা সবাই ভ্যাকসিন নেওয়ার চেষ্টা করেন। আজকে নিউ ইয়র্কের স্ট্যাটিস্টিক্সটা আমাকে দিয়ে নেই। গতকাল নিউ ইয়র্ক স্টেটের পজিটিভিটি একটু বেড়েছে, আমি গতকাল আগের দিন বলেছিলাম 2.77%, গতকাল কিন্তু সেটা গিয়ে থেকেছে 3.58%, এবং এর একটি কারণ আমি একটু আগে বলেছি, 1 লক্ষ টেস্ট কমে গিয়েছে একদিনে। এর আগের দিন ছিল 273,000 টেস্ট, গতকাল মাত্র টেস্ট হয়েছে 174,158 একদিনে, তাও আবার ছুটির দিন নয়, কিন্তু একদিনে 1 লক্ষ টেস্ট কমে যাওয়াটা খুব, আমার কাছে মনে হচ্ছে এটা সিগনিফিকেন্ট নাম্বার। এবং একটু আগেই বলেছে সিডিসি এর ব্যাপারে সতর্কতা অবলম্বন করার সতর্ক মন্তব্য করেছে, তারা বলছে তারা টেস্ট কমানো যাবে না, টেস্টের মাধ্যমে আসলে প্রকৃত কোভিড পরিস্থিতি নির্ধারিত হয়। নিউ ইয়র্ক সিটির পজিটিভিটি যেটা মেয়র টুইট করেছেন সেটি হচ্ছে 6.13% আজকে 7-day অ্যাভারেজের গড়পড়তার হিসাবে। এবং গতকাল নিউ ইয়র্ক স্টেটে 5,307 5,307 জন মানুষ হাসপাতালে ছিলেন, এর আগের দিন ছিলেন 5,259, এর আগের দিন ছিলেন তারও আগের দিন 5,445। সমগ্র নিউ ইয়র্ক স্টেটে গতকাল প্রাণ হারিয়েছেন 80 জন, 80, এর আগের দিন 90, তারও আগের দিন 85 কোভিড-19 আক্রান্ত হয়ে। এবং গতকাল সমগ্র নিউ ইয়র্ক সিটিতে কোভিড কেস হিসাবে চিহ্নিত হয়েছেন 7 দিনের গড়পড়তার হিসাবে 3,978 পার্সন, এবং মোটামুটি এই পর্যন্ত নিউ ইয়র্ক সিটিতে 7,30,000-এর বেশি মানুষ কোভিডে সংক্রমিত হয়েছেন নিউ ইয়র্ক সিটিতে। এবং সমগ্র যুক্তরাষ্ট্রে কেসটি কমে এসেছে, আমি সেটাই বলার চেষ্টা করছি। একটু পরে দেখুন, 50,925 ছিল গতকাল, এর আগের দিন ছিল 62,694, তারও আগের দিন ছিল 78,262। অর্থাৎ দেখা যাচ্ছে গত 3 দিনে প্রতিদিনই কোভিড কেস কমেছে, এবং প্রতিদিনই প্রায় 12 থেকে 16,000 করে কমেছে, হুইচ ইজ এ সিগনিফিকেন্ট ড্রপ বলা হচ্ছে। এবং 7 দিনের গড়পড়তার হিসাবে এটি 26% ডিক্লাইন, হুইচ ইজ এ গুড সাইন। এবং এ পর্যন্ত আমি একটু আগেই বলেছি 28.6 মিলিয়ন কোভিড কেস শনাক্ত হয়েছে সমগ্র যুক্তরাষ্ট্রে। এবং হসপিটালাইজেশনের যে রেকর্ডটি আজকে পেয়েছি তাতে দেখা যাচ্ছে গতকাল হাসপাতালে ছিলেন সমগ্র যুক্তরাষ্ট্রে 47,352, তারও আগের দিন ছিলেন 48,870, তারও আগের দিন ছিলেন 51,116। এতে দেখা যাচ্ছে যে প্রতিদিনই হসপিটালাইজেশন রেটও কমছে, হুইচ ইজ অলসো ভেরি গুড। এবং গত 14 দিনের গড়পড়তার হিসাবে একটি 30% ডিক্লাইন, গুড সাইন। এবং আজকে মৃতের সংখ্যা যেটা বলছি, গতকাল অনেকদিন পর খুব কম মৃতের সংখ্যা আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে 1,129, এর আগের দিন ছিল 1,562, তারও আগের দিন ছিল 2,266। অর্থাৎ 2 দিনে প্রায় 1,000 কমে গিয়েছে দেখা যাচ্ছে। এবং এই ডিক্লাইনিংটা যে বলা হচ্ছে যে 21% ডিক্লাইন 14 দিনের গড়পড়তার হিসেবে। এবং এ পর্যন্ত সমগ্র যুক্তরাষ্ট্রে 28.6 মিলিয়ন আক্রান্ত হওয়ার পাশাপাশি 513,621 প্রাণ হারিয়েছেন, 5 লক্ষেরও বেশি মানুষ। তবে আজকে ইউএসএ টুডে আরেকটি রিপোর্ট করেছে, যদিও পরিস্থিতি খুবই ভালো দেখা যাচ্ছে, বিভিন্ন হাসপাতালের সিচুয়েশন ভালো, তবে সমগ্র যুক্তরাষ্ট্রে 175টি হাসপাতাল ইউএসএ টুডে ট্র্যাকিং রিপোর্টে খুঁজে পেয়েছে যেখানে আইসিইউ বেড আর খালি নেই। অতএব সেই ব্যাপারটাও মাথায় রাখার মতন। এবং ফেব্রুয়ারি 25 হিসাব তারা দিচ্ছে, এবং এটি মোটামুটি যদিও বলা হচ্ছে যে ড্রপ করেছে হসপিটালাইজেশন 30-25%, তারপরও 175টি হাসপাতাল আইসিইউ বেড কোনো খালি নেই। এবার ভ্যাকসিনেশনের খবরটা দেই। নিউ ইয়র্ক সিটিতে গতকাল ভ্যাকসিনেটেড হয়েছে 119,937, যদিও এর আগের দিনের তুলনায় সামান্য কিছু কম। এবং এ পর্যন্ত সমগ্র নিউ ইয়র্ক স্টেটে, যে স্টেটে 19.5 মিলিয়ন লোকের বসবাস, সেই স্টেটে 4,583,616 মানুষ কোনো না কোনো ভ্যাকসিন গ্রহণ করেছেন, একটি ডোজ হলো। অতএব দেখা যাচ্ছে মোটামুটি 4/1 থেকে একটু বেশি মানুষ ইতিমধ্যেই একটি ডোজও ভ্যাকসিনেট হয়েছে। এবং নিউ ইয়র্ক সিটির ভ্যাকসিনেশনের রেকর্ডটি যেটি আজকে মেয়র দিয়েছেন তাতে দেখা যাচ্ছে
1.9,044,673 যেদিন থেকে ভ্যাকসিন কার্যক্রম নিউ ইয়র্কে শুরু হয়েছে সেদিন থেকে। এবং এই সংখ্যা, এই 1.9 মিলিয়নেরও বেশি ভ্যাকসিনেশনের সংখ্যা কিন্তু যুক্তরাষ্ট্রের 5th লার্জেস্ট সিটি অ্যারিজোনার ফিনিক্সের জনসংখ্যার চাইতেও বেশি নিউ ইয়র্ক সিটিতে ভ্যাকসিনেটেড হয়েছে, হুইচ ইজ এ ভেরি গুড সাইন, আশাব্যঞ্জক খবর। আজকে আপনার ভ্যাকসিনের আজকে আগামীকাল থেকে জনসন জনসনের সিঙ্গেল ডোজ ভ্যাকসিনটি আসছে বিভিন্ন স্টেটে। আজকে ডেলিভারি পাঠানো শুরু হয়েছে এবং আশা করা যাচ্ছে এই সপ্তাহে সেটি দেওয়া শুরু হবে। তবে কোনো নীতিমালা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি জনসন জনসনের ভ্যাকসিনের ব্যাপারে কিভাবে দেওয়া হবে। তবে নিউ ইয়র্ক সিটি কয়েকদিন আগে একটি ঘোষণা দিয়েছে, যে সমস্ত মানুষ ঘরে বন্দী কিংবা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে বিভিন্ন ভ্যাকসিন সেন্টার কিংবা হাসপাতালে আসতে পারছেন না, তাদেরকে এই সিঙ্গেল ডোজ ভ্যাকসিনটি মেইলে পাঠানো হবে কিংবা কোনো মানুষ মারফত পাঠানো হবে, যেভাবে খাবার পাঠানো হয়, যাতে তারা ঘরে সেই ভ্যাকসিনটি নিতে পারেন। সেই ব্যবস্থাটি নিউ ইয়র্ক সিটি করেছে। তবে অন্যান্য ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কয়েকটি স্বাস্থ্য ডিপার্টমেন্ট স্টেট লোকজন বলতে শুরু করেছেন যে সমস্ত মানুষ হোমলেস, যাদের কোনো ঠিকানা নাই, যাদেরকে দ্বিতীয়বার আসার ব্যাপারে বাধ্য করাটা খুব মুশকিল, তাদের ক্ষেত্রেও এই এই জনসন জনসনের ভ্যাকসিনটা অগ্রাধিকার পেতে পারে। এবং আপনারা জানেন যে প্রেসিডেন্ট বাইডেন দিন কয়েক আগে বলেছেন যে বৈধ অবৈধ নির্বিশেষে যুক্তরাষ্ট্রের সকল বাসিন্দা যাতে ভ্যাকসিন পায় সেই ব্যাপারটি নিশ্চিত করতে হবে, এবং সেক্ষেত্রে অবৈধ অভিবাসীদের জন্য এই জনসন জনসনের ভ্যাকসিনটিও দেওয়া যেতে পারে, যেহেতু তারা অনেকেই তাদের সঠিক ঠিকানা কিংবা তথ্য জানাতে খুব একটা সাহসী হন না সবসময়, সেই জন্য। তবে এর পাশাপাশি ফাইজার এবং মডার্না আজকে ঘোষণা দিয়েছে যে তারাও তাদের ভ্যাকসিনের উৎপাদন প্রায় দ্বিগুণের বেশি বাড়িয়ে দিচ্ছে, এবং এতে দেখা যাচ্ছে যে তারা এই প্রতি সপ্তাহে এই দুই কোম্পানি 13 মিলিয়ন ডোজ সাপ্লাই দিতে পারবে। অতএব যেই জন্য আমি এই জিনিসটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আগামী দিন কয়েক পরে যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনের আর কোনো সমস্যা থাকবে বলে মনে হচ্ছে না, যেভাবে ভ্যাকসিন সাপ্লাইটি আসছে। একই সাথে মডার্না বলেছে তারা এন্ড অফ দ্য মান্থের মধ্যে তারা তাদের সাপ্লাই এখন যে অবস্থায় আছে তার থেকে ডাবল করতে পারবে। অতএব 130 মিলিয়ন আমেরিকাকে ভ্যাকসিনেশন করাটা আর প্রথম দিকে যেভাবে সংকটময় মনে হয়েছিল এখন ঠিক সেটা মনে হচ্ছে না। আরেকটা জিনিস হচ্ছে আজকে গভর্নর কুমো আজকে বলেছেন যে এই সপ্তাহে জনসন এন্ড জনসনের 164,800 ডোজ নিউ ইয়র্ক স্টেট রিসিভ করবে ভ্যাকসিনের ব্যাপারে। অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ব্যাপারে আজকে একটি তথ্য এসেছে যেটি খুবই আশাব্যঞ্জক। সেটা হচ্ছে যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ডোজ নিয়েছেন, প্রথম ডোজেই তাদেরকে মোটামুটি রিস্ক অফ গেটিং সিক, প্রথম একটি ডোজেই তারা এই করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার রিস্ক থেকে মুক্ত হতে পারেন সিঙ্গেল ডোজ। এবং এটি ব্রিটিশ হেলথ সায়েন্টিস্টদের গবেষণা, প্রথম গবেষণা থেকে আজকে পাওয়া গেছে, যদিও এখনো এটি পিয়ার রিভিউড হয়নি, অর্থাৎ এটি এমন সেইভাবে এখনো গবেষণার মধ্যে আসেনি, তবে প্রথম স্টাডি যেটা তার রেজাল্ট হচ্ছে এটি। এবং আজকে থেকে নিউ ইয়র্ক স্টেটে যারা হোটেলে কাজ করেন, হোটেল রেস্টুরেন্টে আগেই ছিলেন, হোটেলে যারা কাজ করেন, আবাসিক হোটেল যেটা, সেই তারা তাদের কর্মচারী আজকে থেকে ভ্যাকসিন গ্রহণের জন্য উপযুক্ত বিবেচিত হবেন এবং এই পর্যায়ে ভ্যাকসিন সেন্টার গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। আরেকটি তথ্য আমরা আজকেই জানলাম, জানি না কেন এত দেরি হলো, সেটি হচ্ছে যে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রেসিডেন্টের দায়িত্বভার ছেড়ে দেওয়ার আগেই হোয়াইট হাউসে কিন্তু ভ্যাকসিন নিয়েছেন। আর এই ভ্যাকসিন গ্রহণ তিনি এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের ভ্যাকসিন গ্রহণের খবরটি এতদিন কেন বের হলো না, প্রকাশিত হলো না, সেটি একটি ব্যাপার, আশ্চর্যের ব্যাপার। কিন্তু গতকাল তার একজন স্টাফ, সাবেক স্টাফ বলেছেন যে প্রেসিডেন্ট থাকাকালীন তিনি ভ্যাকসিনটি নিয়েছেন এবং তিনি এই প্রথম গতকাল সিপ্যাকের যে কনভেনশনটি অরল্যান্ডোতে হয়েছে সকল আমেরিকানকে ভ্যাকসিন গ্রহণের জন্য অনুরোধ করেছেন, পরামর্শ দিচ্ছেন, যেটা তিনি প্রেসিডেন্ট থাকাকালেও কখনো করেননি। যাই হোক, এটি একটি মোটামুটি আশাব্যঞ্জক খবর এই জন্য যে সাবেক প্রেসিডেন্ট যিনি মোটামুটি ভ্যাকসিনের বিরোধী ছিলেন, যদিও ভ্যাকসিন রোল আউটের ক্ষেত্রে তার ভূমিকার জন্য প্রেসিডেন্ট বাইডেন তাকে অভিনন্দনও দিয়েছেন, ধন্যবাদও জানিয়েছেন, তিনি নিজে কিন্তু কখনো ভ্যাকসিনের কথা সেভাবে বলেননি যেভাবে গতকাল তিনি ভ্যাকসিন বলেছেন। আজকে আরেকটি উল্লেখযোগ্য খবর, যারা ভ্যাকসিন নিয়েছে তাদের জন্য খুবই আশাব্যঞ্জক খবর, সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন চিন্তা ভাবনা করছে খুব সিরিয়াসলি যে তারা ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদেরকে একটি ভ্যাকসিনেশন সার্টিফিকেট তারা দেবেন, যেটাকে বলে ডিজিটাল গ্রিন পাস, যেটা ট্রাভেলের ক্ষেত্রে ব্যবহার যাবে এবং হুইচ ইজ সিগনিফিক্যান্ট, কারণ এটাও কিন্তু অনেককে ভ্যাকসিনেশন গ্রহণে, ভ্যাকসিনেশন নিতে আগ্রহী করে তুলবে। এবং আমি আমাদের কমিটির সবাইকে পরামর্শ দেবো, রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো যত তাড়াতাড়ি এই ভ্যাকসিনটি নিয়ে নেন, কারণ এটি ভবিষ্যতে অনেক ক্ষেত্রে অনেক কাজে লাগবে। অনেক ভেন্যুতে, অনেক মেলায় কিংবা অনেক অনুষ্ঠানে, অনেক কনফারেন্সে
প্রবেশ করতে হলে এই ভ্যাকসিন সার্টিফিকেট খুবই একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এবং এই জন্য ইউরোপিয়ান ইউনিয়ন প্রথম এই ডিজিটাল গ্রিন পাস ইস্যুর কথা সিরিয়াসলি চিন্তা ভাবনা করছে এবং তারা আগামী কয়েকদিনের ভিতরে এই ঘোষণাটা দিবে। আজকে তাহের একটু আগে বলেছেন গভর্নর কুমো নিদারুণ সংকটে পড়েছেন, তিনি তার গভর্নরের পদটি ধরে রাখতে পারবেন কিনা, তাকে পদত্যাগে তিনি হয়তো বাধ্য হতে পারবেন এমন একটি সম্ভাবনা আজকে দেখা দিয়েছে। আজকে তৃতীয় একজন মহিলা, আমরা এতদিন দুইজনের কথা শুনেছি, আজকে বিকালে তৃতীয় একজন মহিলা গভর্নরের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ এনেছেন এবং তিনি ঘটনার খুব গ্রাফিক বর্ণনা দিয়েছেন। এবং যেটি এবং এই ব্যাপারে আরেকটি উল্লেখযোগ্য খবর হচ্ছে আজকে মেয়র ব্লাজিও গভর্নর কুমো তীব্র সমালোচনা করেছেন এবং তিনি বলেছেন গভর্নর কুমো যে আচরণ করেছেন সেটি কোনোভাবেই একজন রাজনীতিকের পক্ষে, পাবলিক অফিসিয়ালের পক্ষে গ্রহণযোগ্য আচরণ নয় এবং তিনি এটির ফুল ইনভেস্টিগেশন দাবি করেছেন। এবং নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস শেষ পর্যন্ত এটির তদন্ত করতে যাচ্ছেন। যদিও গভর্নর কুমো প্রথমে চেষ্টা করেছেন নিজের অ্যাপয়েন্টেড কাউকে দিয়ে তদন্ত করবেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি তার অবস্থান ধরে রাখতে পারেনি। লেটিশিয়া জেমস এটি পদত্যাগ করছেন এবং এই বিষয়টি মোটামুটি এখন সমগ্র যুক্তরাষ্ট্রে আলোচনার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফাইনালি একটি গুড নিউজ হচ্ছে স্টিমুলাস বিলের ব্যাপারে। $15 মিনিমাম ওয়েজের যে ব্যাপারটি ছিল বিলে প্রেসিডেন্ট বাইডেনের অনুরোধে সেটি সিনেট বিলে ড্রপ করায় সেটি সিনেটে পাশ হওয়ার সম্ভাবনা এখন যথেষ্ট উজ্জ্বল এবং আগামী মার্চের 14 তারিখের আগেই সেটি পাশ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। কারণ 14 তারিখের মধ্যে এটি পাশ না হলে 14 তারিখে আনএমপ্লয়মেন্ট বেনিফিটের একটি পর্ব শেষ হয়ে যাবে। তবে প্রেসিডেন্ট বাইডেন এই ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন এবং সিনেট এটি গুরুত্বের সাথে বিবেচনা করছে। এবং আরেকটি গুড নিউজ হচ্ছে যে পিপিপি লোনের ব্যাপারে সেলফ এমপ্লয়েড যাদের কোনো তেমন এমপ্লয়ি নেই, কোনো এমপ্লয়ি নেই, নিজেরাই সেলফ এমপ্লয়েড, তাদের ব্যাপারে এবার যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে, তারা যাতে লোন পিপিপি লোনটা পেতে পারেন এবং সেই জন্য কিছু ধারারও পরিবর্তন করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে গ্রস ইনকামের উপর নির্ধারণ করে এখন দেওয়া হচ্ছে, নেট ইনকামের উপর নয়। আশা করি এই ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা হবে। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের আবার কথা হবে। থ্যাংক ইউ নাজমুল হাসান, আপনাকে থ্যাংক ইউ সো মাচ এগেইন, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন ওয়াশিংটন থেকে শিরিন, মিস শিরিন নামে একজন বাংলাদেশি, এবং তিনি তার একটু অভিজ্ঞতা শেয়ার করবেন। তার মেয়ের বয়স মাত্র 32 ইয়ার্স এবং এই 32 বছরের এই মহিলা যিনি তার মেয়ে, তিনি এ পর্যন্ত 3বার, মাত্র কয়েক মাসের ব্যবধানে 3বার করোনা আক্রান্ত হয়েছেন। আমরা তার এক্সপিরিয়েন্স শুনবো। শিরিন, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার সাউন্ড আনমিউট করতে হবে একটু। শুনতে পাচ্ছি। জি, আপনার মেয়ের তো, আপনি কালকে আমার সাথে কথা হয়েছিল, আপনি ঘটনাটা বলবেন কি হয়েছিল? জি, আমাদের জানুয়ারি ফার্স্ট উইকে সবার করোনা হয়েছিল। তারপর আমরা আইসোলেশন পিরিয়ড শেষ হওয়ার পর আমরা সবাই ভালো হয়ে গেছি, কিন্তু আমার মেয়ে জাস্ট একদিন বললো মা আমি একটু বাইরে যাবো, জাস্ট একবার বাইরে গেল, আসার সাথে সাথে আবার সেম সিমটম। তো আমি বলছি তোমার কি চেক করতে হবে? বলে না, আমার চেক করবো, আমার মনে করোনা হয়েছে, আমি আর চেক করবো না। তো তারপর যখন আবার 15 দিন শেষ হলো, তখন সে আবার একটু ফ্রিলি হয়তো জাস্ট বাইরে একটু শপিং এ গেছিল, আসার পরে আবার থার্ড টাইম আবার সেম সিমটম। তো সেম সিমটমের পর আমরা আবার ইমার্জেন্সি তোকে নিয়ে গেলাম, তখন বললো কোভিড ধরা পড়ছে। তো আবার আইসোলেশন শেষ হলো, এখন আবার 2 দিন ধরে আবার তার এরকম জ্বর। এই জন্য জ্বর তো আমরা বুঝলাম যে হয়তো আবার সেম সিমটম। তো এখন আমি আপনার কাছে নাম্বার নিয়ে আমি ডক্টর মাসুদুল হাসানের কাছে কল দিলাম। তো উনি বললো যে আইভারমেকটিন খাওয়ার জন্য। তো কালকে থেকে আমরা আইভারমেকটিন খাওয়া শুরু করছি সবাই। তো আমার মেয়ের আজকে থেকে জ্বর নাই, আলহামদুলিল্লাহ। কালকে জ্বর আসছিল, কিন্তু আজকে দেখলাম জ্বর এখনো আসেনি। ও, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনি আমাদের সাথে লাইনে থাকেন। আমি আমাদের প্যানেলে যে 3জন চিকিৎসক আছেন, আমি ডক্টর জিয়াউদ্দিন আপনার কাছে প্রথমে যাচ্ছি। ইউ আর মোস্ট সিনিয়র। যে এই যে একজন মানুষ মাত্র 32 ইয়ার্স ওল্ড, উনি ওয়াশিংটন থেকে ফোন করেছেন আমাদেরকে, এই আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখেন ওয়াশিংটন থেকে, এবং কালকে অসহায় হয়ে ফোন করেছেন যে আমি কিভাবে কারোর সাথে যোগাযোগ করতে পারি। আমি মনে করলাম যে আপনি হয়তো হাসপাতালে থাকবেন, যার কারণে মাসুদুল হাসান সাহেবের নাম্বারটা দিয়েছিলাম আমি। সো এই যে একজন 32 ইয়ার্স ওল্ড ইয়াং পারসন, তার কয়েক মাসের ব্যবধানে 3বার করোনা হলো, এটা কেমন? এটা আর একটু বিস্তারিত জানা দরকার আছে। অনেক সময় করোনা একবারই হয়, কিন্তু এফেক্ট হয়, ফিভার থাকে, শ্বাসকষ্ট থাকে, বা কাশ কন্টিনিউ, অনেকের অনেকদিন কন্টিনিউ করে। আর অনেক সময় করোনা ভাইরাসটা যদি মারাও যায়, অ্যাক্টিভ না হয়, তাহলে ওদের পজিটিভ হয়। তো আমরা এখন 20 দিন পরে আমাদের হাসপাতালে করোনা হওয়ার পরে যে পেশেন্টের যদি পজিটিভ আমরা দেখি না,
আর দেখিনি এই জন্য যে আমরা মনে করি এটা করোনা অ্যাক্টিভ না, এটা একটা। আর জ্বর যদি হয় তাহলে এটা হয়তো রিইনফেকশন হতে পারে, কারণ নতুন ভেরিয়েন্টটা কিন্তু এসেছে, তো সেই জন্য সেটা হতে পারে। আমরা দেখছি যে ভ্যাকসিন নেওয়ার পরেও কিন্তু অনেকের করোনা হচ্ছে, কিন্তু ওইগুলো সিমটম গুলো মাইল্ড হচ্ছে। তো ওই আমি 32 বছরের যে মহিলা, তা নিশ্চয়ই সে এখনো ভ্যাকসিন নেয় নাই। তবে আমি মনে করি যে এই নতুন ভেরিয়েন্ট গুলো আসছে, এটা থেকে ইনফেকশন হতে পারে, অথবা তার যেহেতু জ্বর হচ্ছে, কাশি হচ্ছে, সেটাতে এটা হতে পারে যে ওই করোনার যে এফেক্টটা, যেটা পোস্ট করোনা এফেক্ট, যেটা ইমিউন এফেক্ট, সেটা হতে পারে। তো উনি আইভারমেকটিন খেয়ে যদি কমে গিয়ে থাকে, আমরা আইভারমেকটিন নিয়ে আজকে একটু কথা বলবো। জি, প্লিজ গো হেড। এটা জেরুজালেম পোস্টে দেখলাম যে আপনার আইভারমেকটিন নিয়ে বড় রিপোর্ট ছাপা হয়েছে। আমাদের যেটা প্রবলেম হচ্ছে, এই রোগীগুলো যারা হাসপাতালে ভর্তি হন নাই, তাদের জন্য আমাদের এই আমেরিকাতে তেমন কিছু করার ছিল না, সিডিসি বা এফডিএ কিছু অ্যাপ্রুভ করেন। কিন্তু আমরা জানি অনেকদিন থেকেই কিছু ওষুধ, বিশেষ করে আইভারমেকটিন নেওয়া হচ্ছে, কিন্তু কোনো স্টাডি ফলো করতে পারেনি। 30 স্টাডি নিয়ে পল মেরিক, যে মেডিকেল কলেজ অফ ইস্টার্ন ভার্জিনিয়া, সে একটা রিপোর্ট দিয়েছে এবং খুব স্ট্রংলি বলছে যে 75% ভাইরাস চলে যায়। কিন্তু যেহেতু এটা ডাবল ব্লাইন্ডেড স্টাডি হয় নাই, সেজন্য এফডিএ এবং সিডিসি তারা এগুলো অ্যাপ্রুভ করতে চাচ্ছে না। জেরুজালেম পোস্টে ইসরায়েলে যে ভদ্রলোক করেছেন, উনি আবার ডাবল ব্লাইন্ড স্টাডি করেছেন, যেটা এখানকার গভর্নমেন্ট বা এখানকার সিডিসি তারা অ্যাপ্রুভ করে। তো সেখানে ও দেখছে যে 70% মানুষের ভাইরাস আগেই কমে যায়, যে খেলে ভাইরাস সব থাকবে, ভাইরাস কিন্তু কিছুটা থাকতে পারে, কিন্তু এনাফ থাকবে না তাকে ওষুধ দেওয়ার জন্য, এবং এনাফ থাকবে না স্প্রেড করার জন্য। তো আইভারমেকটিনে যেসব নতুন খবরগুলো আসছে, আমরা আশা করব যে এটা এখন আমরা দিচ্ছি, কিন্তু আমাদের ডাক্তাররা সবাই দিচ্ছেন না, কারণ এটা আমেরিকার সিডিসি এফডিএ যদি ক্লিয়ারলি অ্যাপ্রুভ না করে, তাহলে তাদের না দেওয়ারই কথা। সবাই দিচ্ছেন, আমরা যারা দিচ্ছি তারা মনে করছে যে আমাদের আর কিছু করার নাই, এটা দিতে হবে। তো ভ্যাকসিন সম্বন্ধে আমি একটা কিছু বলবো, যে আটা ভ্যাকসিন ছাড়াও, যে আজকে সিডিসি ডিরেক্টর ওয়ার্ন করেছেন যে এই 3 নম্বর ভ্যাকসিন জনসন নেওয়ার পরেও there is a fourth কোভিড সার্জের চান্স আছে, কারণ উইথ নিউ ভ্যারিয়েন্টস, কারণ ডিফারেন্ট স্টেটে তারা মাস্ক ম্যান্ডেট তুলে দিচ্ছে, তারা আস্তে আস্তে ওপেন আপ হচ্ছে। তো এটার জন্য আমাদের এই যে হঠাৎ করে, কারণ ইউরোপে কিন্তু আবার সার্চ শুরু হয়ে গেছে, আবার নতুন একটা সার্চ দেখা যাচ্ছে হচ্ছে, তো এই জন্য আমাদের কিন্তু এটা কেয়ারফুল থাকতে হবে। ভ্যাকসিন, যে জনসন ভ্যাকসিন, এটা 100% কিন্তু ডেথ থেকে প্রিভেন্ট করে। সব ভ্যাকসিন, আমরা যখন ভ্যাকসিন 94% বলি, এটা 94%টা কি? 94%টা কিন্তু প্রিভেনশন অফ সিভিয়ার ডিজিজ এন্ড হসপিটালাইজেশন, কিন্তু ডেথ থেকে কিন্তু সব ভ্যাকসিন সোফার প্রিভেন্ট করছে। তো ভয় পাওয়ার কারণ নাই, যেটা ভ্যাকসিন পান ওইটা আপনারা নেবেন। আর ভ্যাকসিন নেওয়ার পরেও দেখা গেছে মানুষের হবে, যেমন ফ্লু ভ্যাকসিন নেওয়ার পরে একটু ফ্লু হয়, ঠিক সেরকম একটু হতে পারে, কিন্তু এটা এনাফ না আপনাকে অসুস্থ করার জন্য বা মানুষকে দেওয়ার জন্য। এইসব কারণে যে আমি যেটা মনে করি, যে ওই শিরিন আপার যে মেয়ে, তো হোপফুলি তার বাড়বে না, সে ইয়াং মহিলা, এবং আইভারমেকটিন যদি কাজ করে থাকে, এটা আমাদের জন্য জানা দরকার। আমরা এইভাবে মাসুদ এবং আমি এবং আরো কেউ কেউ আমরা বেশ মানুষকে দিচ্ছি, এবং আমরা মনে হচ্ছে যে এটা আমাদের চালু করা দরকার আমেরিকাতে, না হলে ভর্তি হওয়ার আগে আমাদের কিছু করার। মাসুদ, কিছু বলতে চাস? মাসুদুল হাসান। জি, আমি বলতে চাই যে তুমি তো সবকিছুই বললা, তবে কেস ইজ দ্যাট I have got another 35 cases who had coronavirus in month of April. They affected again with the new virus maybe, but the thing is that তারা কিন্তু তোমার অ্যাজিথ্রোমাইসিন এবং যে সমস্ত ড্রাগগুলো দিয়ে ইয়ে করা হয় 10-15 দিন ধরে খাচ্ছে, কিন্তু তাদের জ্বর কেঁপে কেঁপে আসছে। বাফেলোতে এরকম 10 জন আছে, এখানে 50 জন আছে। এই তাহের ভাইয়ের কাছ থেকে টেলিফোন নাম্বার নিয়ে এবং টাইম টেলিভিশন থেকে এবং নাজমুল ভাইয়ের কাছ থেকে নিয়ে, মজার ব্যাপারটা হলো অন্য কেউ হলে হাসপাতালে ছেড়ে দিত, বাট আই হ্যাভ গট লং হসপিটাল এক্সপেরিয়েন্স। আমি কিন্তু 1 না 2 জন লোক বললো যে আমাদের রক্ত বেরোচ্ছে, রক্ত পড়ছে। আমি জিজ্ঞাসা করলাম রক্তটা কিরকম, স্টেইন ব্লাড, আমরা কাছে হতে পারে।
একজন 10 দিন ধরে জ্বর, কন্টিনিউয়াস 103 to 104 ডিগ্রি, আমি তাকে কিন্তু 5 দিন আইভারমেকটিন দিয়েছি, অক্সিজেন স্যাচুরেশন শেষ এবং সে কমপ্লিটলি সুস্থ। বাফেলো তো আমরা ডক্টর মহসিন ভাইকে চেনে, আগাম সবাই চেনে এখানে, তার হোল ফ্যামিলি অসুস্থ হলো, সে আইভারমেকটিন নিয়ে আগে 2 বার অসুস্থ হলো, পরে নাম্বার 3 সে কমপ্লিটলি সুস্থ হলো। আমার প্রশ্ন হচ্ছে এইটা, উই আর দ্য ডক্টরস, উই হ্যাভ টু সেভ দ্য লাইফস। যেখানে জেরুজালেম পোস্ট এবং লন্ডনের মিরার পত্রিকাটা পরিষ্কারভাবে বলেছে যে আইভারমেকটিন ক্যান সেভ দ্য লাইফ ইন দ্য আর্লি স্টেজ। আর্লি স্টেজ না হলে এটা কিন্তু সিম্পল একটা ইয়ের মতো জিনিস, ওই সর্দি কাশির মতো, কিন্তু এটা যদি লাংসে যখন বসে যাবে তখন কেউই তাকে সেভ করতে পারবে না। 72 ইয়ার্স এইজের হাজব্যান্ড ওয়াইফ দুজন আছেন ব্রন্সে, ওনাদের কিন্তু 62 ওনাদের অক্সিজেন স্যাচুরেশন এবং দুজনেই করোনা পজিটিভ। এবং যখন আমি তাদের দুজনকেই আইভারমেকটিন অ্যাজ এ বোলাস ডোজটা হচ্ছে 12 মিলিগ্রাম স্ট্যাট না করে তাদেরকে 24 মিলিগ্রাম স্ট্যাট এবং 24 মিলিগ্রাম ডেইলি ফর 7 days এবং দে আর কমপ্লিটলি ওকে। ইট মিনস যে আমরা যতই একটা রুগীকে যদি হাসপাতাল যাওয়ার আগে বাঁচাতে পারি, এবং যে রুগীগুলো সবগুলো আমার বলা সম্ভব না, তাহলে 10-15 দিন লেগে যাবে। তো আই এম রাইটিং দ্য বুক অ্যাবাউট দিস থিংস টু ইউ। তুমি খুব সাহায্য করছো আমার বন্ধু বান্ধব, এবং এখানে বিশেষ করে ডক্টর আতিকুজ্জামান, তারপরে ডক্টর প্রথম দিকে ডক্টর মাসুদ এবং ডক্টর তোমার অল ডক্টর মুজিবুর রহমান মজুমদার, ডক্টর বর্ণালী অ্যান্ড ডক্টর আলম, এভরিবডি দে আর টেলিং। ডক্টর উৎপল লিখছে, ডক্টর সুলতান আহমদ লিখছে, ডক্টর সবুর লিখছে, তারা বলছে এটা তো এফডিএ ড্রাগ আছেই, এটার সাইড এফেক্ট কি আমরা জানি ফর 1975। এখন এরা এনআইএচ বলছে দেওয়ার জন্য। এনআইএচ, হোয়াট ইজ এনআইএচ? এনআইএচ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ। এরা যখন লিখতে পারে, এই ড্রাগটা কিন্তু নতুন কোনো ইয়ে না, কি বলে, এমার্জেন্সি অথরাইজেশন না, এটা কিন্তু প্রুফ যে এর কোনো সাইড এফেক্ট নাই, হতে পারে অনলি মাথা ব্যথা। তো আমার কথা হচ্ছে এইটা, তুমি যেটা বলেছো ক্লিনিক্যাল ট্রায়াল, এটা করতে হবে। মানুষ জানে না, আমার যে ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে এত লোকের উপরে, এটা যদি লেখা হয় এটা তো অলরেডি গিয়ে হয়ে যাবে। কিন্তু কথা যেটা হচ্ছে, ভ্যাকসিন কিন্তু তাদের সবাইকে নিতে হবে। ভ্যাকসিন ইজ মাস্ট। ভ্যাকসিন যদি না নেয় কেউ, আমাকে অনেকে বলে ভ্যাকসিনের পরে আমার করোনা হয়েছে, আমি নো, ইট ইজ নট ডিউ টু ভ্যাকসিন, আপনি আগের থেকেই আপনি ইনফেক্টেড হয়েছে। সো ভ্যাকসিন আপনি নেবেন, এবং ভ্যাকসিন নেওয়ার আপ টু 2 to 3 মান্থস আপনি অ্যান্টিবডি পজিটিভ হতে পারে। এর মধ্যে আপনাকে মাস্ক পরে থাকতে হবে এবং আপনি কি করতে হবে, এটাই হলো আমার কথা। সাদেক, উই শুড ট্রাই, অল দ্য ডক্টরস হু আর ইন দ্য টাইম টেলিভিশন হু আর টেলিং উই ওয়ান্ট টু হেল্প দ্য পিপল, এন্ড আমরা একটা রোগীও যদি বাঁচে, দেন the credit goes to first time television and then to us. থ্যাংক ইউ সো মাচ। মিস শিরিন, আপনি তো ভার্জিনিয়া থেকে যুক্ত হয়েছেন, আপনার কোনো প্রশ্ন আছে? মিস শিরিন, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার সাউন্ড আনমিউট করতে হবে। আচ্ছা, যাই হোক, উনি আমার মনে হয় যে ওনার তো এক্সপিরিয়েন্সটা বললেন। ডক্টর মাসুদ, আপনার কাছে একটু আমি জানতে চাই যে ভ্যাকসিন যেটা শুরু হয়েছে, এই ভ্যাকসিনের উপর কিন্তু মানে হিউম্যান সিভিলাইজেশনের ফিউচার ডিপেন্ড করছে। হোয়াট ডু ইউ থিংক? আসসালামু আলাইকুম। ভেরি গুড। ডক্টর মাসুদ, সরি মাসুদ, সরি, বলো। বলেন। না, তুমি বলো, ছোট ভাই, তুমি বলো। হ্যাপি বার্থডে নাজমুল ভাই। জুমে কেক খাওয়ানো না, তাই খাওয়ানো গেল না, আদারওয়াইজ উই ট্রাই দ্যাট। হাউএভার, এখন আমাদের ব্যাপারটা খেয়াল করেন যে প্রথম বিরাট প্যান্ডেমিক আসলো, তার চিকিৎসা আস্তে আস্তে ইভলভ করলো, আমরা শিখতে লাগলাম। একটা পর্যায়ে প্রথম থেকেই সবারই একটা ধারণা ছিল যে ভ্যাকসিন আসলে হয়তো আমরা সবাই রক্ষা পাবো, এবং ভ্যাকসিন আসলো এবং আমরা পাওয়া শুরু করলাম। হোয়াট ইজ দি ইফেক্ট, আর ভ্যাকসিন যদি সবাইকে না দেওয়া হয়, হোয়াট ইট ইজ গোয়িং টু বি, এর সম্পর্কে একটু আলোচনা করতে চাচ্ছি। দেখেন, ভ্যাকসিন নেওয়ার পরেই কিন্তু দিস আর অল স্টাডি প্রুভ যে ভ্যাকসিন নেবার পরেই ঘটনাগুলো ঘটছে, অ্যান্ড প্রুভ যে 1.2 মিলিয়ন ভ্যাকসিন নেওয়া লোকের উপরে স্টাডি করে দেখে তারপরে এগুলো আসছে। সেটা হচ্ছে যে
ইনফেকশনের সংখ্যা অনেক কমে গেছে। ইনফেকশন হলেও সাইন সিমটম গুলো মৃদু হচ্ছে। ইনটিউবেশন ভেন্টিলেশন অনেক কমে গেছে। আগে যেমন 70 বছরের বেশি বয়স হলেই বেশিরভাগই তাদের অনেক ছিল ইনটিউবেটেড এবং ভেন্টিলেটেড ছিল। তাদের সাথে 50 বছরের লোকে যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে প্রতি একজন 50 বছরের মানুষ যে ভেন্টিলেটরে আছে তার জন্য 6 জন 70 বছরের মানুষ, 6 টাইমস মোর। এখন এটা নাই, আবার একদম সেম লেভেলে চলে আসছে। যদি এরও হয় তো ওরও হবে, কারণ হচ্ছে 70-এর ঊর্ধ্ব যারা তারা বেশি ভ্যাকসিন পেয়ে গেছে, সবাই, অল অফ দেম হ্যাভ গট ভ্যাকসিন। তো জীবনটা কিছুটা স্বাভাবিকতার দিকে যাচ্ছে। রেস্টুরেন্ট 25 থেকে 35% আসলো সেদিন, রাইট? অবস্থা যদি অনেকটা কন্ট্রোলের মধ্যে থাকে তাহলে পরে আরো বাড়বে এটা। স্থবির ইকোনমি আবার সচল হচ্ছে। বেশিরভাগ জায়গায় টুরিস্টরা যেসব জায়গায় যায় অলরেডি বুকিং শুরু হয়ে গেছে। তো ভ্যাকসিনের একটা বিরাট বড় এফেক্ট আছে। কিন্তু এই ভ্যাকসিন জাতীয়তাবাদ যদি আমরা করে ফেলি, যদি আমরা ইনইকুয়ালিটি করে ফেলি, যেটা হচ্ছে এখন, তাহলে পরে কিন্তু আমাদের সবার জন্য বিপদটা কেটে যাচ্ছে না। ইনইকুয়ালিটি কিরকম হচ্ছে? যেমন ধরেন 25শে ফেব্রুয়ারি পর্যন্ত দেখা যাচ্ছে 221.7 মিলিয়ন ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং শুধুমাত্র 221.7 মিলিয়ন ভ্যাকসিন অনলি, এর মধ্যে 1/3 চলে গেছে অনলি 2 কান্ট্রিতে, ইউএসএ এন্ড ইউকে। দের ইজ একটা বিভেদ দেখা যাচ্ছে, যেটা বিভেদ আছে, একটা বৈষম্যতা আছে আর কি। এবং এখন পর্যন্ত 7.4 বিলিয়ন ডোজ দেওয়া হবে বিভিন্ন দেশকে, তার মধ্যে 14% চলে যাবে, অর্ধেক চলে যাবে 14% লোকের কাছে যারা বড় লোক দেশে থাকে বা ধনী দেশে থাকে তাদের কাছে। তার মানে একটা বৈষম্য আমরা আবার দেখছি। আর সবচেয়ে হাই ইনকাম কান্ট্রি যারা, তারা বাই 2021 মানে এই সালের মধ্যে তাদের ভ্যাকসিনেশনটা মোটামুটি কমপ্লিট করে ফেলবে। মাঝারি ধরনের ইনকাম যাদের, তারা they will be doing it by 2022, আর সবচেয়ে গরিব দেশগুলি 2023-তে। এর ব্যাড ইফেক্ট আছে, উই হ্যাভ টু ট্রাই যেন সবাই পায়। ব্যাড ইফেক্ট গুলো কি? নাম্বার 1, নৈতিক অধঃপতন। নৈতিকতার দিক থেকে আপনি পিছিয়ে পড়বেন, যে বা খারাপ লাগবে যে আমার হচ্ছে আর সবাইকে দেওয়া হচ্ছে না কিভাবে। একটা হলো নৈতিক একটা স্খলন। আর যত দেরি হবে ভাইরাস কিন্তু অত বেশি মিউটেট করতে থাকবে। ধরেন আমরা ভ্যাকসিন নিয়ে নিলাম, কিন্তু আফ্রিকার 50টা কান্ট্রি বা 20টা কান্ট্রিতে নিল না, গেল না, তখন তো তাদের ওখানে মিউটেশন চলতে থাকবে। এমন পর্যায়ে পৌঁছাবে ভ্যারিয়েন্ট গুলা যে এই ভ্যাকসিন আর কাজ নাও করতে পারে। সো উই আর ইন ডেঞ্জার। যদি সবাইকে ভ্যাকসিনেশন না করা হয়, উই আর ইনডাইরেক্টলি ইন ডেঞ্জার। ট্রেড ফ্লো বন্ধ হয়ে যাবে, সারা গ্লোবাল ট্রেড ফ্লো, যেটা যে আমরা ভ্যাকসিন নেওয়া লোকজন যেখান থেকে ভ্যাকসিন নেই তারা এখানে পড়তেও আসতে পারবে না, দে ক্যানট কাম। তো আপনার এখানে যদি আপনার শহরে যদি ইয়েরা না আসে, ফরেন স্টুডেন্টস না আসে, টুরিস্ট না আসে, ইউর ইকোনমি উইল বি ইন ট্রাবল। তারপর একটা স্টাডিতে দেখা গেছে যে হাই ইনকাম কান্ট্রিগুলোতে 13 to 49% গ্লোবাল লসে পড়বে যদি এটা চলতে থাকে। এইরকম যদি বৈষম্যতা থাকে এবং ব্যবসা বাণিজ্যগুলোর লাইনগুলি যদি বন্ধ হয়ে যায় বা কমে যায়, ধীরগতি হয়ে যায়, তাহলে $9 trillion will be the loss। শুধুমাত্র এই ভ্যাকসিন অসাম্যের কারণে এই জিনিসগুলো ঘটতে পারে। তো এখন দেখা যায় যে প্যান্ডেমিক যদি চলতেই থাকে, বিশ্বে গরিবী বাড়বে, সংঘাত বাড়বে, রাজনৈতিক অস্থিরতা বাড়বে। তো হোয়াট টু ডু? 3টা ভাবে এটা করা যায়। ওয়ান ইজ কোভ্যাক্স। কোভ্যাক্স হু দ্বারা পরিচালিত, তারা পৃথিবীর সবগুলো দেশে দেবে। বেশিরভাগ গরিব দেশে, বড়লোক দেশের মধ্যে বা ধনী দেশের মধ্যে হচ্ছে কানাডা অ্যান্ড মোনাকো। এছাড়া সবগুলাই পুয়ার কান্ট্রিতে পাবে, বাট দেল গিভ অনলি 20%, মাত্র 20% দেবে। তাহলে পরে আমরা কি করতে পারি? হোয়াট ক্যান উই ডু? আর একটা হচ্ছে যে যেসব কান্ট্রিরা বানাচ্ছে নিজেরা, দে ক্যান গিভ। যেমন ধরেন ইন্ডিয়া 2টা, একটা সেরাম, একটা হচ্ছে ভারত বায়োটেক। দে আর মেকিং দিস এ হিউজ ভ্যাকসিন কোম্পানি, হিউজ। দে ক্যান মেক এ লট অফ ভ্যাকসিনস। তারা নিজেদেরকে দিয়ে বাইরে দেবে বলে বলেছে, যদি দেয় আর ভালো হবে। ধরেন কিউবা 4টা ভ্যাকসিন আসছে, থাইল্যান্ডে 2টা, ভিয়েতনামে 1টা। অল অফ দেম নিজেদের বানানোর পরেও যেন সবাইকে দেয়। রিচ কান্ট্রিগুলা দে শুড গিভ দেয়ার ভ্যাকসিনস এক্সট্রা, যেগুলো সব দিয়ে দেওয়া উচিত। যেমন ধরেন ফ্রান্সের প্রেসিডেন্ট has already declared that আমি 5% of my vaccines I'll be giving to the poor country, দিয়ে দেবো। আর কেউ তার পথ অনুসরণ করে নাই, যদিও আমেরিকা
হুতে অলরেডি $4 বিলিয়ন দিয়ে দিয়েছে অ্যান্ড বলেছে যে আমাদের যেগুলা পড়ে থাকবে মানে এক্সট্রা থাকবে সমস্ত ভ্যাকসিন আমরা গরিব দেশে দেবো। দিতে হবে as soon as possible দিতে হবে। আর অস্ট্রেলিয়ার একটা বিরাট বড় রোল আছে এখানে। অস্ট্রেলিয়া যে পরিমাণ ভ্যাকসিনের রিজার্ভেশন দিয়েছে দ্যাট ক্যান কয়েকবার তাদের পুরা জাতিকে তারা ভ্যাকসিন করতে পারে। ইউ ডোন্ট নিড দ্যাট, রাইট। ইউ ডোন্ট নিড দ্যাট, গিভ ইট টু দ্য পুয়ার কান্ট্রিজ। শুধুমাত্র এই ভ্যাকসিনের জাতীয়তাবাদী, ভ্যাকসিনের বৈষম্য, এগুলোকে যদি আমরা কমাতে পারি, এগুলো যদি না হয় তাহলে পরে আবার মানব সভ্যতা আবার হয়তো আগের জায়গার কাছাকাছি ফিরে যেতে পারবে। আদারওয়াইজ উই উইল টেক এ লং টাইম, বহু সময় লাগবে আপনার সাথে আমার মিশার বা আমাদের সেই আগের পূর্বাবস্থায় ফিরে যাবেন। থ্যাংক ইউ ডক্টর মাসুদুর রহমান, থ্যাংক ইউ ফর ইউর ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন। জনাব হাসান ফেরদৌস আপনার সাথে আছেন, ডক্টর ইমরুল কবির, আপনাদের দুজনকে শুভেচ্ছা জানাচ্ছি। হাসান ভাই এবং ইমরুল কবির আমাদের বন্ধু, জনাব আমাদের বড় ভাই জনাব নাজমুল হাসান আজকে 65th বার্থডে। Oh, wow. আমি ওই জন্য বললাম হাসান ভাই জুমে কেক খাওয়ানো যায় না, না হলে কেক কাটতাম। 65তম জন্মদিন ওনার, এবং উনি আজকে অলমোস্ট 1 year এভরি ডে হি ইজ কামিং টু টাইম টেলিভিশন অ্যান্ড কন্ট্রিবিউটিং ফর দি কমিউনিটি। আচ্ছা হাসান ভাই, আমি একটু ইমরুলের কাছে একটু কথা শুনে নিই, তারপর আপনার কাছে আসি। আপনি কিছু মনে না করলে একটু আমি ইমরুলের কাছে ইমরুল, আমি জানতে চাই আপনার কাছে, যে আপনাকে আগেও বলেছিলাম যে কোভিড পরবর্তী বিশ্ব কেমন হবে এই বিষয়ে আপনি তো মাঝে মধ্যে খুব চমৎকার টিপস দেন। আমরা যদি কল্পনাও করি যে কোভিড পরবর্তী বিশ্ব কেমন হবে, করোনা পরবর্তী বিশ্বের রূপ কেমন হবে, হাউ ইট উইল বি। জি, তাহের ভাই, একটা নতুন বই বেরিয়েছে, সেকেন্ড গ্রেট প্যান্ডেমিক। এটা দুইজন সাইকোলজিস্টের লেখা, ডক্টর রস এবং ডক্টর বার্মান। তো তাদের বইতে তারা উল্লেখ করেছে যে প্যান্ডেমিকের পর পৃথিবীটা কিরকম হবে। তারা এটা কম্পেয়ার করেছে আগের যে আমাদের গ্রেট প্যান্ডেমিক হয়েছিল, যে স্প্যানিশ ফ্লু 100 বছর আগে, সো সেটার সাথে কম্পেয়ার করে তারা মনে করছে যে এখন যে মেইন প্রবলেম গুলো, অফকোর্স আমরা সেটা অলরেডি জানি, সেটা হচ্ছে নাম্বার 1 ডিপ্রেশন, নাম্বার 2 হচ্ছে অ্যাংজাইটি এন্ড ফিয়ার, নাম্বার 3 হচ্ছে সুইসাইডাল টেন্ডেন্সি, আরেকটা হচ্ছে যে অ্যাডিকশন, বিভিন্ন ধরনের সাবস্টেন্স অ্যাডিকশন। সো এই ধরনের মানুষগুলো কেউ রিকভারি করতে তারা পারবে, সক্ষম হবে, কিন্তু এটা অনেকের ক্ষেত্রে নির্ভর করতেছে তাদের মাইন্ডসেটের উপর। কিন্তু বেশিরভাগ মানুষই তারা বলছে যে এটাকে পার করে, অতিক্রম করে তারা আবার সে নর্মাল জীবনে ফেরত আসতে পারবে। এবং এই যে নর্মাল যে পরিবেশটা, যখন সবকিছু ফাইনালি খুলে দেওয়া হবে, তখন হবে এটা যুদ্ধের পরে যে আনন্দের যে সময়টা, সেটার সাথে তুলনা করা হচ্ছে। যুদ্ধের সময় অনেক ক্ষতি হয়, অনেক মানুষ মারা যায়, অনেকে হারিয়ে ফেলে, কিন্তু জিনিসটা হচ্ছে যখন সবকিছু আবার জেতার পরে নর্মাল হওয়া শুরু করে, তখন আনন্দের সময় হয়। তো বলা হচ্ছে সেইরকমই আনন্দের সময় ফেরত আসবে। মানুষ চাইবে না তখন, যদিও সুযোগ থাকবে ঘরের থেকে কাজ করা, ঘরের থেকে লেখাপড়া করা, কিন্তু মানুষ চাইবে বের হতে, মানুষ চাইবে অফিসে যেতে, মানুষ চাইবে অফিস থেকে বিজনেস করতে। কারণ মানুষের সেই এটা একটা নিড, যে ভিতরে যে ইন্টারাকশন, যে সোশ্যাল ইন্টারাকশন, যে ইমোশনাল ইন্টারাকশন, যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে শিশুরা এবং বয়স্করা। শিশুরা তাদের জীবন থেকে 1টি বছর হারিয়েছে, যেখানে তারা লেখাপড়া ঠিকই করছে বাসায়, কিন্তু তারা তাদের যে ডেভেলপমেন্ট, যে গ্রোথ, ইমোশনাল হোক, ফিজিক্যাল হোক, ইন্টেলেকচুয়াল হোক, সোশ্যাল হোক, এগুলো থেকে তারা একদম বন্ধ হয়ে আছে, তারা এটা করতে পারছে না। আর বয়স্কদের ক্ষেত্রে তারা ভয় বের হতে পারছে না, এবং সেই ভীতিটা তাদের হয়তো সারা জীবনই থাকবে, বাকি যে জীবনটা তারা পার করবে। তো কিন্তু বলা হচ্ছে যখন যে অন্যান্য বয়সের যে মানুষগুলো, যখন তারা সবকিছু খুলে দেওয়া হবে, তখন আবার আগের থেকেও বেশি লাইফকে অ্যাপ্রিসিয়েট করা শুরু করবে। কারণ যেহেতু তারা দেখেছে যে লাইফ কতটা ফ্রাজাইল, কতটা ছোট, এবং খুব অল্প সময়তেই আমাদের কত বড় এফেক্টেড হতে পারে আমাদের ইনকাম, আমাদের কাজ, আমাদের লেখাপড়া, আমাদের জীবন। তো সেই জন্যই লাইফকে তারা আরো বেশি অ্যাপ্রিসিয়েট করবে, তাদের সৃষ্টিকর্তাকে আরো বেশি অ্যাপ্রিসিয়েট করবে, মানুষ তাদের পরিবেশকে বেশি অ্যাপ্রিসিয়েট করবে, নেচারকে বেশি অ্যাপ্রিসিয়েট করবে, রিলেশনশিপকে বেশি অ্যাপ্রিসিয়েট করবে। মানুষ বেশি করে ট্রাভেল করবে, বেশি করে মুভি দেখবে, বেশি করে খেতে যাবে, বেশি করে পার্টি করবে, কারণ মানুষ এগুলো 1 বছর ধরে করেনি। তারা লাইফকে আরো বেশি করে আনন্দ সহকারে উপভোগ করার চেষ্টা করবে। তো এটাই আমাদের আশা। আমরা আশা করি যে সাইকোলজিস্টরা, এত বড় সাইকোলজিস্ট, তারা যে বই লিখেছে, অনেক রিসার্চের পরে, এই বইটার মতোই যেন সুন্দর হোক আমাদের সমাজ, এবং করোনা প্যান্ডেমিক পরবর্তী যে সময়টা আমরা যেন আরো সুন্দর, আরো উপভোগ করার মতো একটা জীবন পাই, এবং এটা আমরা যেন
অ্যাপ্রিসিয়েট করতে পারি এটাই। থ্যাংক অনেক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর ইমরুল কবির, থ্যাংক ইউ সো মাচ। হাসান ভাই, কেমন লাগলো আপনার ইমরুলের এই ইয়েটা? যে আপনি সাউন্ড আনমিউট করেন প্লিজ। As always, excellent. খুব ভালো বাংলা বলে, আমি খুব খুব খুশি হই ওর বাংলা শুনি। খুবই অনেক সুন্দর। ধন্যবাদ। He's a আর young man, নাজমুল but ভাইকে he's শুভ জন্মদিন, 65তম শুভ জন্মদিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দর্শক, আমরা যাচ্ছি যেন হাসান ফেরদৌসের কাছে। হাসান ফেরদৌস, আপনার কাছে দুটো জিনিস জানতে চাই। প্রথমে হলো ট্রাম্প কালকে তার কনজারভেটিভ বেসের উপর কাছে বক্তৃতা করেছেন এবং সেখানে তাকে আবার তিনি প্রমাণ করেছেন যে আই এম ভেরি ইম্পর্টেন্ট, আমাকে ছাড়া কিছু হবে না। আর 2 নম্বর হচ্ছে গভর্নর অ্যান্ড্রু কুওমো, একটার পর একটা আঘাত আসছে। যিনি কিছুদিন আগে মনে করা হচ্ছিল যে হয়তো নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়ে যেতে পারেন, তিনি মনে হচ্ছে আপনার হিরো থেকে জিরোতে নেমে এসেছেন। আপনার অ্যানালাইসিস কি? ধন্যবাদ তাহের। আজকে 1 মার্চ মাস মানে মুক্তিযুদ্ধের মাসের শুরু, Right. 50 বছর আমাদের। তাহলে আমি মাসুদ ভাইকে দেখছি, জিয়া ভাই একটু আগে ছিলেন, যে সমস্ত মুক্তিযোদ্ধা আমাদের সাথে আছেন, যারা এখন নেই, সবাইকে, সবার প্রতি আমার শ্রদ্ধা, আমাদের কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শুরু করছি। মার্কিন রাজনীতিতে সবসময় কিন্তু রাজনৈতিক দল মানে সেট অফ আইডিয়াস, কখনোই একজন লোকের ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয় না। তার পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা এখন রিপাবলিকান পার্টি। রিপাবলিকান পার্টি বলতে কি বোঝাতো? এমন একটা দল, যে দল ছোট গভর্নমেন্ট সাপোর্ট করে, যে দল ট্যাক্স কমাতে বলে, যে দল ইমিগ্রেশনের নিয়ন্ত্রণ চায়। ইমিগ্রেশন এটা অবশ্য ট্রাম্পের সময় এসছে। যে দল মূলত ব্যক্তির স্বাধীনতার উপর চাপ দেয়, লিবার্টারিয়ান টেন্ডেন্সি যার তীব্র। এর বদলে এখন দেখতে পাচ্ছি আমরা নতুন তত্ত্ব আসলাম, ট্রাম্পিজম। ট্রাম্প গতকাল নিজেই ট্রাম্পিজম কথাটা ব্যবহার করেছে। ট্রাম্পিজমটা কি জিনিস? ট্রাম্পের ব্যক্তিত্বকে ঘিরে কোনো আইডিওলজি নাই, কোনো দর্শন নাই, কোনো তত্ত্ব নাই, কোনো সেট অফ আইডিয়াস নাই। আমি সমস্ত কিছু কেন্দ্রে, আমাকে ঘিরেই রাজনীতি চলবে। এটা খুব ডেঞ্জারাস এই কারণে যে আমেরিকার যে রাজনীতি তা চিরকালই এই 2 পার্টি সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত, কম্পিটিং আইডিয়াস একে অপরের সাথে, যে কারণে এই সিস্টেমটা কাজ করেছে। এখন দেখতে পাচ্ছি একটা সিস্টেম, একটা দল সেই পথ থেকে সরে আসছে। সেখানে কি দেখতে পাচ্ছি? কালকে কি হলো? কালকে সিপ্যাকের নামে এখন টিপ্যাক হয়েছে, কিন্তু টিপ্যাক মানে ট্রাম্প পলিটিক্যাল অ্যাকশন কমিটি। ট্রাম্পের ছেলে হাত দেখিয়ে বলছে টিপ্যাক, সিপ্যাক নয়। সেখানে ট্রাম্প এখন কিন্তু রাজা নন, ট্রাম্প এখন কিন্তু আর প্রেসিডেন্ট নন, কিন্তু তিনি বলেই যাচ্ছেন যে আমি দ্বিতীয়বারের মতো হয়েছি, তৃতীয়বারের মতো হব। এবং সেখানে স্ট্র পোল হয়েছে, এক ধরনের ইনফর্মাল জনমত জরিপ হয়েছে, তাতে ট্রাম্প সাহেব 55% ভোট পেয়েছেন, অন্যরা সবাই ম্যাক্সিমাম 25% পেয়েছেন। ক্লোজেস্ট হচ্ছেন গিয়ে ফ্লোরিডার গভর্নর ডিসেন্টিস। তার মানেটা কি? যে ট্রাম্প এখনো এই দলের মধ্যে রাজা, হি স্টিল দ্য কিং উইদিন দ্য রিপাবলিকান পার্টি। এটা খুবই ভয়ের কথা। এখন ট্রাম্প বলেছেন যে আমি 24 সালে দাঁড়াতে পারি, তৃতীয়বারের মতো আমি ফিরে আসতে পারি হোয়াইট হাউসে। তিনি আসলে ফিরে আসবেন? আমি আমার ভবিষ্যৎবাণী করছি, না, তিনি আসবেন না, এবং তিনি আসতে চানও না। এটি তো রাজনৈতিক চাল। ট্রাম্প সাহেবের এখন মূল সমস্যা লিগাল ট্রাবলস। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল, ম্যানহাটনের আদালত তার বিরুদ্ধে মামলা শুরু করেছে। আজকে আমরা জানতে পারলাম কি ট্রাম্পের যে ব্যক্তিগত ফিনান্সিয়াল অফিসার, চিফ ফিনান্সিয়াল অফিসার ওয়েসবার্গার, তাকে ফোকাস করা হচ্ছে, কারণ তিনি সমস্ত খবর জানেন এবং তিনি সরকারের সঙ্গে কোঅপারেট করবেন, ফলে সব তথ্য বেরিয়ে আসবে। ট্রাম্পের এখন প্রধান ভাবনা হচ্ছে যে কি করে এই লিগাল চ্যালেঞ্জকে ধামা চাপা দেওয়া যায়। তিনি বলার চেষ্টা করছেন কি সবই রাজনৈতিক, পলিটিক্যালি আমাকে ভিক্টিমাইজ করা হচ্ছে। যদি তিনি পলিটিক্যাল রিলেভেন্ট না থাকেন, যদি তিনি পলিটিক্যালি গুরুত্বপূর্ণ না হন, তিনি কথা বলতে পারবেন না। তো ফলে তাকে এই স্বপ্নটা, এই ভাবনাটা ফ্লোট করে রাখতেই হবে, চালু রাখতেই হবে যে তিনি 24 সালে ফিরে আসবেন, পিওর পলিটিক্যাল প্লয়। এখন ট্রাম্প সাহেব যদি না থাকেন তাহলে কে দাঁড়াবেন? ট্রাম্প সাহেব হবেন কিং মেকার। তিনি এমন লোককে নেবেন, এমন লোক হবে যে ট্রাম্প সাহেবের সমর্থন দ্বারা নির্বাচনে দাঁড়াবে। একজন হচ্ছে ফ্লোরিডার গভর্নর কথা বললাম 1 নম্বরে, তিনি এখন প্রধান আছেন, তিনি নিকি হেলি, যিনি প্রাক্তন ইউএনএ অ্যাম্বাসেডর ছিলেন, সাউথ ক্যারোলিনা গভর্নর। তার কথা বলা হচ্ছে দুটো কারণে, এক, তিনি মহিলা,
নন হোয়াইট অশ্বেতকায় মহিলা এক কারণ। আর 2 নম্বর তিনি একটা মাঝামাঝি জায়গায় নিয়েছেন, তিনি পুরোপুরি ট্রাম্পও নন আবার পুরোপুরি ট্রাম্প বিরোধীও নন, মাঝামাঝি একটা জায়গা তিনি গ্রহণ করেছেন। কিন্তু ট্রাম্পের ব্লেসিং তিনি চাচ্ছেন। ট্রাম্প যদি তাকে ব্লেসিং দেয়, Nikki Haley has a very good chance of becoming a top contender. 2 3 নম্বর জশ হলি। জশ হলি হচ্ছে সেই সেনেটর যিনি 6 তারিখের ঘটনায়, 6 জানুয়ারির ঘটনায় দেখেছেন আপনার ছবি, তিনি তাদেরকে হাত তুলে মুষ্টিবদ্ধ করে তাদেরকে ওয়েলকাম করছেন। তিনি একদম পুরো 100% ট্রাম্প সমর্থক, ট্রাম্পের ক্যাম্পে আছেন। ফলে এই 3 জন কে সবচেয়ে বেশি ট্রাম্পের কাছ থেকে দোয়া পাবেন তার পক্ষে সহজ হবে প্রাইমারিতে যেতে। মাথা রাখতে হবে যে আমেরিকান নির্বাচনে প্রাইমারিটা হবে, আর প্রাইমারি ভোট কারা দেয়? মূলত দলের সবচেয়ে অনুগত সমর্থকেরা। আর অনুগত সমর্থকের 80% এই মুহূর্তে কিন্তু ট্রাম্পের পক্ষে। দল থেকে লোক চলে যাচ্ছে, দল ছোট হচ্ছে, রিপাবলিকান টেনটা আরো ক্ষুদ্র হয়ে আসছে। কিন্তু যারা থাকছে প্রাইমারি ভোটার্সরা, তার কিন্তু 80%, 2/3 এখন পর্যন্ত ট্রাম্পের পক্ষে। এবং ফলে প্রাইমারিতে 2022 সালে যে প্রাইমারি হবে, সেই প্রাইমারিতে ট্রাম্পের ব্লেসিং ছাড়া, ট্রাম্পের আশীর্বাদ ছাড়া তরি উত্তরণ করা, তরিত নদীর পাড়ে নিয়ে যাওয়া খুব সহজ হবে না। এটা একটা প্রথম কথা। কুমো সাহেব, আপনি ঠিকই বলেছেন। কুমো সাহেব, 2 দিন আগে তাকে আমরা ভেবেছিলাম তিনি মহা একজন নায়ক, নোবেল প্রাইজ। এমনকি আমিও লিখেছিলাম যে যেহেতু বাইডেন দুর্বল মনে হচ্ছে, বাইডেনের জায়গায় কুমোকে যদি ক্যান্ডিডেট করা হয় অনেক ভালো হবে, আমিও লিখেছি, আমি সমর্থন করেছিলাম। কিন্তু এখন আমরা কি দেখতে পাচ্ছি? ক্রমশ ফলের বিড়াল বেরিয়ে আসছে। লোকটা অত্যন্ত উদ্ধত। পরপর 3 বার তিনি জিতেছেন, 4র্থবারের জন্য তিনি তৈরি হয়েছে। 22 সালে ফর দ্য 4th টাইম তিনি দাঁড়াচ্ছেন। আনপ্রেসিডেন্ট, কিন্তু এটা এই ঘটনা ঘটেনি নিউ ইয়র্কের ইতিহাসে। এবং এখন পর্যন্ত আর কিন্তু প্রায় 60% তার অ্যাপ্রুভাল রেটিং আছে, এখন পর্যন্ত আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি লোকটা এতটা উদ্ধত, মেয়েদের ব্যাপারে তার এমন সব কাণ্ড কারখানা বেরিয়ে আসছে যেটাকে কোনোভাবে সমর্থন করা যায় না। এবং দেখা যাচ্ছে যে তার সমর্থন বেস লিডারশিপের ক্ষেত্রে কমে আসছে। আজকে যেমন দেখতে পাচ্ছি আমরা, কে পেলোসি সরাসরি বলেছে যে এটা কোনোভাবে ক্ষমা করা যায় না। সুমার একই কথা বলেছে, সবচেয়ে শক্ত কথা বলেছে এওসি, আলেকজান্ডার ওকাসিও-কর্টেজ, যে এই লোকের পদত্যাগ করা উচিত। এবং পদত্যাগের দাবিটা ক্রমশ বাড়ছে। একটু খানিক্ষণ আগে 9টার সময় CNN এ ইন্টারভিউ দিয়েছেন লেটিশিয়া জেমস, আমাদের নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল। তিনি অবশেষে সম্মত হয়েছেন একজন ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটর নিয়োগ করতে। এটা গভর্নরের সমর্থনে, যেই ইনভেস্টিগেটরের সাফিনা ক্ষমতা থাকবে, যিনি লিগালি আপনাকে বাধ্য করতে পারবে সওয়াল জবাবের সামনে সম্মুখীন হতে। এটা চাচ্ছিল না কুমো সাহেব, কিন্তু চাপের মুখে পড়ে রাজি হয়েছে। খুব একটা বড় একটা ভিক্টরি মনে করি আমি। এবং যদি এই টেন্ডেন্সিটা গ্রো করে, প্রমাণ যদি পাওয়া যায় সত্যি তিনি এই সমস্ত কাণ্ড করেছেন, মেয়েদের প্রতি এরকম ব্যবহার, তিনি বলছেন যে আমি দুঃখিত, আমি তো ঠাট্টা করেছি। যখন তুমি দেশের গভর্নর, তুমি ঠাট্টা ভাবে করতে পারো না। তুমি কত পাওয়ারফুল লোক, তোমার সাথে একজন সাধারণ মানুষ কিভাবে ব্যবহার করবে তোমার একটা ভাবা উচিত ছিল তোমার। উনি ক্ষমা চাননি, উনি বলেছেন যে এটা আমি আনইনটেন্ডেড বিহেভিয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি কুমোর শেষ কিনা, তিনি কি পতনের মুখে? উত্তরটা হচ্ছে আমরা জানি না। তার মূল কারণ হচ্ছে যে কোনো বিকল্প নেতৃত্ব এখনো বেরিয়ে আসেনি। কুমোকে রিপ্লেস করে কি যাবে তা আমরা জানি না, এটা 1 নম্বর। আর 2 নম্বর, যদি কোভিড থেকে আমরা বেরিয়ে আসতে পারি, ডাক্তার সাহেব এখানে আছেন, আমাদের জানালেন, কোভিড থেকে আমরা বেরিয়ে আসতে পারি, সেক্ষেত্রে কিন্তু বড় একটা কৃতিত্ব দাবি করবেন কুমো সাহেব। ইকোনমি রিভাইভ করে দাবি করবেন কুমো সাহেব, এবং সেক্ষেত্রে কুমো উইল এগেইন বি দি ফ্রন্ট রানার। থ্যাংক ইউ জনাব হাসান ফেরদৌস, থ্যাংক ইউ সো মাচ। ডক্টর আখতার হাসান, আপনি কি শুনতে পাচ্ছেন? ডক্টর আখতার হাসান, আমার মনে হয় যে উনি মিউট করে বসে আছেন। জনাব নাজমুল হাসান, আপনার কাছে আসেন নিউজ আপডেট জানার জন্য, একটু লেটেস্ট কোনো আপডেট আছে কিনা এটা জানার জন্য, বাট একটু ছোট্ট বিরতি নিয়ে নিই এর আগে, জাস্ট 1 মিনিট। দর্শক, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ফিরবো, আমাদের সাথেই থাকুন। ফুড ডাইনেস্টি সুপারমার্কেট, বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে 37th অ্যাভিনিউ 75th স্ট্রিটে বিশাল পরিসরে ফুড ডাইনেস্টি সুপারমার্কেট।
নিউ ইয়র্কের এই ব্যস্ত জীবনে কেনাকাটার জন্য আমার একমাত্র পছন্দের সুপারমার্কেট হলো ফুড ডাইনেস্টি। কি নেই এখানে? আমদানিকৃত মাছ, হালাল মাংস, তাজা শাকসবজি, নিত্য প্রয়োজনীয় সকল কেনাকাটার জন্য আস্থার এক নাম ফুড ডাইনেস্টি সুপারমার্কেট। প্রতিদিন ফ্রি ডেলিভারি তো আছে, আর সেই সঙ্গে রয়েছে বুধ ও শুক্রবারে 10% সিনিয়র ডিসকাউন্ট। ট্রাভেল মেট, সকল প্রকার এয়ার টিকিট সহ সব ধরনের ট্রাভেল সুবিধা পেতে ট্রাভেল মেটের সহযোগিতা নিন। বাংলাদেশ সহ যে কোনো স্থানের প্লেন টিকিট, ক্রুজ প্যাকেজ, হোটেল বুকিং, কার রেন্ট, হজ ও ওমরা পালনের সকল সুবিধা পেতে আজই কল করুন। ভ্রমণের পূর্বে আমরাই আপনার আসন কনফার্ম করে দেব। প্লিজ কল 9295579435 16926 Hillside Avenue, Jamaica, New York. Travel Med, world class, worldwide. Over the past 25 years, KANS has become New York City's #1 tutorial for Common Core, Specialized High School Exam, SAT, and Regents preparation. Our programs are designed to ensure our students excel in school and achieve excellent test scores. With 11 locations and over 300 dedicated staff, your child's education is our #1 priority. Parents can trust KANS. Call today for 2 free classes. At Starling Diagnostics, our focus is patient care. Our spa-like environment is COVID compliant and promotes patient comfort. We even have dedicated areas for women to ensure complete privacy. We provide all radiology services, including MRI, CT, X-rays, mammograms, and ultrasounds with the latest technology. We are conveniently located in the Parkchester neighborhood of the Bronx. Call us at 718-319-1610. হ্যালো দর্শক, আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। নাজবুল ভাই, আপনার কাছে আসছি আমরা। ডক্টর আক্তার সাহেব শিশু রোগ বিশেষজ্ঞ একটু জয়েন করেছেন, একটু জেনে নিন ওনার কাছ থেকে একটা বিষয়। হ্যান্ড স্যানিটাইজার শিশুরা ব্যবহার করছে, এর কোনো বিপজ্জনক অবস্থা তাদের জন্য এটা কি বিপজ্জনক? আর যদি হয় তাহলে আমরা কিভাবে তাদের রক্ষা করতে পারি জানতে চাই। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ এবং ধন্যবাদ টাইম টিভি। না, আমাকে এ বিষয়ে কিছু বলতে বলা হয়েছে এবং আমার মনে হয় নিউ ইয়র্ক টাইমসে খবরটা উঠেছে এ ব্যাপারে। তো বিষয়টা হলো যে যে হ্যান্ড স্যানিটাইজারে আপনার অ্যালকোহল রয়েছে এবং অ্যালকোহলটা সাধারণত যে পরিমাণে আছে সেটা বিয়ার, ওয়াইন এর থেকে অনেক বেশি, অ্যাবাউট 60 to 90% অ্যালকোহল থাকে হ্যান্ড স্যানিটাইজারে। কিন্তু প্যান্ডেমিকের সময় হ্যান্ড স্যানিটাইজার ইউজ এত বেড়ে গিয়েছে এবং এর যখন দাম চড়া হচ্ছিল তখন অনেক আমাদের বাঙালি বা অন্য সব জাতির লোকরাই হ্যান্ড স্যানিটাইজার গুলো স্টক করেছিল এবং তারা না বুঝে যেখানে সেখানে হ্যান্ড স্যানিটাইজার রেখে দিত সহজভাবে এটা নেওয়ার জন্য, ঘরের মধ্যে যেখানে সেখানে টেবিলে বা অন্য কোথাও রেখে দিত। তার কারণে এটা শিশুদের খুব কাছে সহজভাবে তারা এই হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতো। বেশিরভাগ যারা 2 বছর বা 6 বছরের নিচের যারা শিশু, তারা ভুলবশত যদি এটা সোয়ালো করে বা খেয়ে নেয় এবং তার মাত্রা অনুযায়ী যত বেশি খাবে তত এর এফেক্ট হবে। যেমন অ্যালকোহলের মতো, অ্যালকোহল আমাদের শরীরে স্লিপি একটা ঘুমন্ত ভাব করে, তারপরে অনেকে নিস্তেজ হয়ে পড়ে, অনেকে লেথার্জিক হয়ে পড়ে, তারপরে অনেকে জ্ঞান হারিয়েও ফেলে। তো সুতরাং হ্যান্ড স্যানিটাইজারে যে অ্যালকোহল আছে সেই কারণেই এই এফেক্ট গুলা দেখা গিয়েছে এবং কোনো পরিসংখ্যানে দেখা গিয়েছে যে এই হ্যান্ড স্যানিটাইজার ইনজেকশনের ফলে অনেকে আমাদের শরীরে যে ব্লাড অ্যালকোহল থাকে 0.8, অনেক ক্ষেত্রে তা 3 গুণ বেড়ে 0.27 হয়ে গেছে। তো সুতরাং সেই পরিমাণটা ব্লাড অ্যালকোহল লেভেল খুব শরীরের জন্য খুবই ক্ষতিকারক এবং যেগুলো আমি একটু আগে উল্লেখ করলাম
যে মানুষ এটা অজ্ঞান হয়ে পড়তে পারে, তাদের ব্লাড সুগার খুব নেমে যেতে পারে এবং সেই কারণেই তাদের একটা খারাপ স্বাস্থ্যকর পরিণতি হতে পারে। সেই জন্যই মানে আমাদের সমস্ত যারা অভিভাবক মহল রয়েছেন তাদের এই জিনিসটা জানা দরকার যে হ্যান্ড স্যানিটাইজার is not a safe product. It is considered to be a poison. এবং 2019 সালের চেয়ে 2020 সালে প্রায় 40% পয়জন কন্ট্রোল সেন্টারে কল এসছে, মানে অধিক সংখ্যক এই বাচ্চাদের পয়জনিং হয়েছে হ্যান্ড স্যানিটাইজারের জন্য এবং সেটা দেখা গেছে অপেক্ষাকৃতভাবে 2019 সালের চাইতে 2020-এ 40% বেড়ে গেছে। সাধারণত অল্প যদি মুখে লাগায় তাহলে হয়তো তেমন কোনো একটা ক্ষতি হবে না, কিন্তু তারা যদি এটা গিলে ফেলে বেশ পরিমাণে তাহলেই ক্ষতি হতে পারে। তো আমার মনে হয় যে এই হ্যান্ড স্যানিটাইজার গুলা যেখানে যেমন আমরা গ্যারেজে বা আমাদের কিচেনে যখন অ্যাট দি ফ্লোর লেভেলে যে আমরা এই অনেক জিনিসই রাখি না, ডিটারজেন্ট, লন্ড্রি ডিটারজেন্ট, অন্য ধরনের প্রোডাক্টস, প্লান্ট প্রোডাক্টস, এগুলো যেমন রাখি না, হ্যান্ড স্যানিটাইজার গুলো বাচ্চাদের কাছ থেকে দূরে সরিয়ে ধরুন আলমিরাতে উপরে রাখতে হবে, যারা তারা কোনো মতেই এর কাছে পৌঁছতে না পারে। থ্যাংক ইউ ডক্টর আখতার হাসান, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। আমরা যাচ্ছি নিউজ লেটেস্ট আপডেট জানার জন্য। জানাব নাজমুল হাসান, এনি আপডেট? একটা আপডেট আছে, সেটা তাহের ধন্যবাদ। সেটা হচ্ছে যে আমরা একটু আগে বলছিলাম আমাদের ডাক্তার মাসুদুর রহমান বলছিলেন যে সংক্রমণের ব্যাপারটা যুক্তরাষ্ট্রে কমে আসছে এবং তারপরে মানুষ একটু ক্যালাস হয়ে যাচ্ছে। আমি ক্যালাস শব্দটা ব্যবহার করছি, মানুষ কেয়ারলেস হয়ে যাচ্ছে, কিন্তু সেটি খুবই, এই জন্য একটা খবর আজকে এসেছে, সেটা হচ্ছে এই পর্যন্ত সমগ্র যুক্তরাষ্ট্রের যে পরিমাণ মানুষ দৈনিক গড়পড়তায় সংক্রমিত হচ্ছে, ইনফেক্টেড হচ্ছে, 10% কিছুটা বেশি কিন্তু B117 যেটা ইউকে ভাইরাস বলা হয়। এবং তাতে সিডিসি যেটা আশঙ্কা প্রকাশ করছে যেটা এখন 10% আছে মানুষের অসতর্কতার কারণে ইট কুড গো আপ, এবং তাতে আমরা যেটা এখন ধারণা করছি, আশা করছি যে কমে আসতে পারে সংক্রমণ ওভারঅল, সেই ক্ষেত্রে কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারে, কারণ এই সংক্রমণ প্রতিদিনই বাড়ছে এবং দ্যাটস ওয়াই আমাদেরকে আরো বেশি সতর্ক থাকতে হবে। সিডিসি যেটা বলছে ডাবল মাস্ক ব্যবহার করতে হবে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিজিক্যাল ডিস্টেন্স। অনেকে সোশ্যাল ডিস্টেন্সটাকে খুব হালকা করে দেখে, কিন্তু অ্যাকচুয়ালি ইট মিনস ফিজিক্যাল ডিস্টেন্স, এবং এই জিনিস গুরুত্বের সাথে দেখতে হবে। B117 ভাইরাসের সংক্রমণ, ভ্যারিয়েন্টের সংক্রমণ ইনফ্যাক্ট বাড়ছে কমে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জনাব হাসান ফেরদৌস, আপনি কিছু বলতেছিলেন, 30 সেকেন্ড। যে সাউন্ড আনমিউট করতে হবে হাসান ভাই। খুব দ্রুত বলছি যে যারা আপনারা বাইডেনের ক্যাবিনেট কনফার্মেশন ফলো করছেন তাদের জন্য জানাচ্ছি যে নীরা ট্যান্ডনের সমস্যাটা বাড়ছে। আপনারা জানেন নীরা ট্যান্ডনকে বাজেট চিফ করার জন্য প্রস্তাব করা হচ্ছে, ভারতীয় বংশোদ্ভূত, বামপন্থী বা প্রগ্রেসিভ তাকে ভাবা হয়। আজকে তার মিটিং ছিল আলাস্কার সেনেটর লিসা মুরকাউস্কির সঙ্গে। আমরা অলরেডি জানি যে একজন ডেমোক্রেটিক সেনেটর ওয়েস্ট ভার্জিনিয়ার জো ম্যানশন বলেছেন তিনি তার পক্ষে ভোট দেবেন না, ফলে 50-50 আমাদের যে প্যারিটি আছে সিনেটে তাতে তার পক্ষে সম্ভব হবে না কনফার্ম হওয়া। যদি লিসা মুরকাউস্কি সমর্থন করেন নীরা ট্যান্ডনকে সেক্ষেত্রে তার সম্ভাবনা রয়েছে। আজকে মিটিং হয়েছে, মিটিং এর পরে লিসা বলেছেন যে আমি এখনো মন ঠিক করিনি। এখন ব্যাপারটা কি ঘটছে? ব্যাপারটা হচ্ছে এই যে লিসা পাল্টা কিছু চান, কুইট প্রোকো, আমি তোমাকে সমর্থন করবো, তুমি আমাকে কি দেবে। এই নেগোসিয়েশনটা এখন কমপ্লিট হয়নি, তারা এখন এই প্রক্রিয়াটা কন্টিনিউ করবেন এবং প্রবাবলি আমার বিশ্বাস যে লিসা মুরকাউস্কি আলটিমেটলি কি বলে নীরা ট্যান্ডন আলটিমেটলি কনফার্ম হবেন, তা না হলে বাইডেন ধরে রাখতে না তাকে এত লম্বা সময়। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ডক্টর মাসুদুর রহমান, 30 সেকেন্ড। ওকে, কার্ল রোভ যে বুশের প্রেসিডেন্সি শেপ করেছিল তার ব্যাখ্যা হচ্ছে সিপ্যাকের ব্যাপারে যে অনলি 55% ওয়ান্টেড টু ভোট ডোনাল্ড ট্রাম্প। এরা যারা গিয়েছিল তারা সবাই কিন্তু ট্রাম্পকে দেখতে গিয়েছিল, তার মধ্যে অনলি 55% পেয়েছে। ওভারঅল বেইজে ওভারঅল ইয়েতে তার আগের মতন সেই ইয়েটা আর নেই। দ্যাটস হোয়াট হি ওয়ান্টস টু সে।
আর লাস্ট আমি একমত হচ্ছি, আমি বলে রাখছি এখানেই যে আমি এগ্রি উইথ হাসান ভাই দ্যাট হি উইল সে যে আমি দাঁড়াবো, হি উইল নট জি দাঁড়াবো। দুইটা কারণে, একটা কারণ উনি বলেছেন পলিটিক্যাল রেলেভেন্সি, 2 নম্বর কারণ হলো উনি পয়সা তুলবেন। জি দাঁড়াবো বলে পয়সা তুলবেন, দাঁড়াবেন না। উনি আর একবার নিজেকে হেরে যাবে এরকম জায়গায় আনবেন না। থ্যাংক ইউ সো মাচ ডক্টর আখতার হাসান। আপনার কি এই যে বর্তমান প্যান্ডেমিক সময়ে বাচ্চাদের যারা ফাদার মাদার আছেন তাদের প্রতি কোনো উপদেশ আছে বাচ্চাদেরকে দেখার জন্য? 30 সেকেন্ড। হ্যাঁ, উপদেশ তো আজকের যে সাবজেক্ট ম্যাটার আমাকে বলতে বলেছেন সে জি ব্যাপারে অভিভাবকরা যাতে খুবই সতর্ক থাকেন, স্যানিটাইজার গুলা নিরাপদ স্থানে রাখেন, এটাই আমার মানে সাবজেক্ট অনুযায়ী জি অ্যাডভাইস টু থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। জনাব মাসুদুল হাসান। আর ধন্যবাদ। আমি সর্বশেষ এটাই বলবো 30 সেকেন্ড। যে এটাই বলবো যে মাস্ক পরতে হবে, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, ভ্যাকসিন নিতে হবে। ভ্যাকসিন নিলেই আমরা কিন্তু যে রক্ষা পেয়ে যাচ্ছি তা নয়। প্রোটেকশনের পরে অসুস্থতা হলেই যে মেইন ড্রাগটার কথা আমি বলে আসছি, আইভারমেকটিন ক্যান সেভ দ্য ওয়ার্ল্ড। দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব হাসান ফেরদৌস আপনার প্রতি, কৃতজ্ঞতা জনাব নাজমুল হাসান, এবং হ্যাপি বার্থডে গেইন, 65th বার্থডে। থ্যাংক ইউ নাজমুল হাসান আপনাকে। ডক্টর আখতার হাসান আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাসুদুর রহমান এবং মাসুদুল হাসান, 2 ডক্টর, বোধকে কৃতজ্ঞতা, এবং ডক্টর ইমরুল কবির অ্যান্ড ডক্টর প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে পর্যন্তই। আপনাদেরও কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকেন এই পুরো ঘন্টা ধরে, এবং আমি আশা করি এই প্রোগ্রামটি যতদিন চলবে ততদিন আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের পরিবার পরিজন নিয়ে। এটা একটা ব্যতিক্রমী অনুষ্ঠান, যেটা নাজমুল হাসান ভাই সবসময় বলে থাকেন। আমরা আশা করি আপনারা কালকেও থাকবেন আমাদের সাথে, আগামীতেও থাকবেন, পরশুও থাকবেন। বছরের বছর যতদিন আমরা বেঁচে আছি আমরা দেখব এই ধরনের অনুষ্ঠান আমরা করে যেতে পারি কিনা। আজকে পর্যন্তই, কালকে আবার দেখা হবে রাত 9টায়। সবাই থাকবেন ভালো। খোদা হাফেজ। শীত শুরু হয়ে গেছে, অগণিত অসহায় পরিবার ভালো থাকবার জন্য জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এছাড়া রয়েছে কোভিড-19 মোকাবেলার চ্যালেঞ্জও। আর তাই হেল্পিং হ্যান্ড ইউএসএ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ছুটে যায় অসহায় পরিবারগুলোর কাছে। হেল্পিং হ্যান্ড